প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে। আজকে আমরা তোমাদেরকে লাল সালু উপন্যাসটি একদম সহজে আয়ত্ত করে দিব এবং মাত্র 3টি ভাগে আমি তোমাকে এটি বুঝাবো। সো ক্লাসের প্রথম আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে হবে আজকের লাইভটি নেটে লাইটে সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা। আমরা আজকের লাইভে কে কোথায় থেকে জয়েন হয়েছি সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের জন্য আমরা অলরেডি গিফট ঘোষণা করেছি, তোমাদেরকে একটা রুটিন দিয়েছি। 17, 18, 19, 20, 21, 22 এই কয়েকদিন তোমাদেরকে আমি আজকে বাংলা ক্লাস, বাকি দিনগুলোতে ইংরেজি ক্লাস হবে। পাশাপাশি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি ক্লাস রাত 8টায় হবে এবং থাকছে তোমাদের জন্য কিন্তু ভাইয়া পছন্দের দলের জার্সি গিফট। দেখো, আমরা টোটাল 100 জনকে গিফট করব। তো লাল সালু ক্লাসের উপর আমরা 15 জনকে গিফট করতে চাচ্ছি। আবারও বলছি, লাল সালু ক্লাসের উপরে আমরা 15 জনকে গিফট করতে চাচ্ছি। এক্ষেত্রে দুইটি কন্ডিশন আমরা রেখেছি। একটি হচ্ছে ক্লাসটি শেয়ার করে শেয়ার স্ক্রিনশট আমাদের পেজের ইনবক্সে দিতে হবে, দ্বিতীয় হচ্ছে এক্সামও দিতে হবে। ওকে, তো তুমি ধরো যখন বিজয়ী হবা, আমাদের অফিস থেকে তোমাকে যোগাযোগ করা হবে যে তুমি ধরো শেয়ার করেছো, সেটার স্ক্রিনশট আছে কিনা এবং এক্সাম দিয়েছো কিনা। আচ্ছা, তোমার প্রশ্ন হতে পারে যে ভাই আমাদেরকে শেয়ার করাবেন কেন, এক্সাম নেবেন কেন? দেখো, শেষ মুহূর্তে যদি তুমি অন্তত এই জার্সির জন্য হলেও এই লাল সালুটি ভালো করে পড়ো, তোমার একটা উদ্দীপক পেয়ে যাবা, তুমি এমসিকিউ গুলো ভালোভাবে দিতে পারবা। সো সবাই মিলে একটু শেয়ার করি। ওকে ওকে, চমৎকার হইতে তুমি জীবনে অনেক জায়গায় অনেকভাবে লাল সালু ক্লাস করেছো। আজকে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে পড়াবো ইনশাল্লাহ। লাল সালু তোমার এই 1 ঘন্টার ক্লাসে মুখস্থ হতে বাধ্য। প্রথমে আমি তোমাকে চিত্রের মাধ্যমে পুরো লাল সালু দেখিয়ে দিব, দেন আমি তোমাকে লাল সালুর সব তথ্য জানবো, দেন আমি তোমাকে টপ 100 এমসিকিউ পড়াবো। সেটি হয়তো 1 ঘন্টা 20 মিনিট লাগতে পারে এমসিকিউর জন্য। সো সেই পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে থাকতে হবে। প্রত্যেকেই নোট খাতা নিয়ে রেডি হয়ে যাও। এবং কারা কারা শেয়ার করেছে একটু আমাকে জানাও ভাই। আমরা কারা কারা লাইভটি শেয়ার করেছি দ্রুত আমাকে কমেন্ট বক্সে জানাও, একদম দ্রুত। 26 ব্যাচ কি পড়াশোনাতে সিরিয়াস কম? গত বছর এই মুহূর্তে আমাদের 3000 শিক্ষার্থী ছিল। কি করব, কি ক্লাস কি বন্ধ করে দিব? তোমরা বলো, তোমরা যদি বলো ক্লাসটি তাইলে বন্ধ করে দিই নাকি? 26 ব্যাচ আমি তো বুঝতে পারছি না, মানে এত কম শিক্ষার্থী নিয়ে কি ক্লাস করা যায় বলো? মাত্র 500 জনের মতো শিক্ষার্থী। আমরা কি আজকে লাল সালু ক্লাসটা চালিয়ে যাব নাকি বন্ধ করে দেব বলো? 26 ব্যাচের এই অবস্থা হলে কেমন হবে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা শেয়ার করেছো শেয়ার স্ক্রিনশট আমাদের পড়ো পেজের ইনবক্সে দিবা ভাইয়া, পড়ো পেজের ইনবক্সে দিবা। দেন তোমরা শুধু তাড়াতাড়ি এক্সাম দিতে পারবা যারা শেয়ার করে শেয়ার স্ক্রিনশট পড়ো পেজের ইনবক্সে দিয়েছো, শুধু তারাই হচ্ছে আমাদের এই লাল সালুর এক্সামটি দিতে পারবা। আমি আবার বুঝে বলছি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে 17 জুন। আজকে তোমাদের লাল সালু উপন্যাসের ক্লাস। আগামী 18, 19, 20, 21, 22 এই দিনগুলোতে তোমাদের প্রতিদিন রাত 8টায় ইংরেজি ক্লাস হবে। এই ক্লাসগুলোর উপরে টোটাল পছন্দের দলের 100 জনকে আমরা 100টি জার্সি গিফট করব। সেক্ষেত্রে দেখো ভাইয়া, তোমাদেরকে এই গিফটগুলো আমরা রেখেছি। আজকে লাল সালু ক্লাসের উপরে 15 জনকে আমরা দিব। দেখো, দুইটা কথা বলেছি, একটি হচ্ছে লাল সালুর ক্লাসটি শেয়ার করে শেয়ারের স্ক্রিনশট পড়ো পেজের ইনবক্সে দিতে হবে, দ্বিতীয় হচ্ছে তোমাকে এক্সামটি দিতে হবে। ওকে, ঠিক আছে, চালিয়ে যাব না? ওকে, আচ্ছা এবার ভাইয়া একদম যারা জয়েন হয়েছো ঠান্ডা মাথায় ভাইয়া বুঝাবো। তোমরা প্রত্যেকে খাতা কলমে রেডি হয়ে যাও। লাল সালু অনেক জায়গায় অনেকভাবে পড়েছো, দেখো ভাইয়া কিভাবে পড়াই। প্রত্যেকে খাতা কলম নাও এবং প্রত্যেকে প্লিজ ক্লাসের একদম শেষ পর্যন্ত থেকে পুরো উপন্যাসটি মুখস্থ করে বের হবা। আচ্ছা শুরু করছি আমরা আমাদের আজকের ক্লাসটি। দেখো ভাইয়া, তোমরা প্রথমে যে কাজটি করবা, আমি যেভাবে পড়াবো ঠিক সেভাবে তোমরা পড়বা। আচ্ছা, তো প্রথমে আমরা 15 মিনিট সময় নিব চিত্রের মাধ্যমে উপন্যাসটি বুঝবো। দেন আমরা সকল তথ্য জানবো। দেন তথ্য জানার পরে আমরা এমসিকিউ সলভ করব। অল্প কতক্ষণের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া দেখো, তাহের এবং কাদের নামে 2 জন লোক ছিলেন। তারা এই যে ভাইয়া সবাই এখানে একটা নৌকা আঁকো, সবাই একদম সব দ্রুত ভাইয়া। এই নৌকা নিয়ে তাহের এবং কাদের লেখো ভাইয়া, তাহের কাদের
তাহলে ভাই কি বললাম যে তাহের এবং কাদের নৌকা নিয়ে মাছ ধরতে গেছে, মাছ, হ্যাঁ সবাই লিখো ভাইয়া, মাছ ধরতে গেছে। ওই সময় এখানে ছিল ধান ক্ষেত, কি ক্ষেত ছিল ভাইয়া? ধান ক্ষেত ছিল, তুমি লেখো ভাইয়া ধান ক্ষেত ছিল। হ্যাঁ আচ্ছা যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তাহের কাদের যখন এই যে ধান খেতে মাছ ধরতে গেছে এরকম নৌকা নিয়ে, ঠিক তারা দেখলো যে তোমরা এখানে আঁকবা যে এই যে ভাইয়া এই জায়গায় তোমরা আঁকো যে এটা একটা সড়ক, এই সড়কটার নাম হচ্ছে মতিগঞ্জ সড়ক। সবাই লিখবে এটা হচ্ছে সড়ক, এই সড়কটা হচ্ছে ভাইয়া মতিগঞ্জ সড়ক। সবাই সুন্দর করে লিখবে ভাইয়া এই সড়কটা হচ্ছে মতিগঞ্জ সড়ক। ওকে সবাই দ্রুত লিখবে এই সড়কটা হচ্ছে মতিগঞ্জ সড়ক। চিত্রটা সুন্দর করে আঁকো, দেন দেখবে একদম সহজ ইনশাআল্লাহ তুমি আয়ত্ত করতে পারবা। ওকে আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মতিগঞ্জ সড়কে ঠিক দুপুর বেলায়, সবাই খেয়াল করতে হবে ভাইয়া, ঠিক দুপুর বেলায় একটা লোক মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। দেখো ভাইয়া এই যে দেখো তুমি এই যে এই সড়কটা, হ্যাঁ এই সড়কটাতে তুমি একটা লোক আঁকো যে একটা লোক, এই যে একটা লোক আঁকলাম, এই লোকটা মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, সাথে তার সাথে একটা ধরো হচ্ছে তার একটা পুটলি ছিল, পুটলি বুঝছো, বা একটা ব্যাগ, এই একটা ব্যাগ ছিল। তাইলে তুমি এখানে একটা লোককে আঁকো যে লোকটা ঠিক দুপুর বেলায় মতিগঞ্জ সড়কের উপরে মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল। এই যে এই লোকটা মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল, এই কাহিনীটি দেখছে তাহের কাদের। ওকে ভাইয়া আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লোকটা কি করছে জানো? মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার পরে এই মতিগঞ্জ সড়কের উত্তর দিকে, এখানে তো আর আমরা ইয়ে করতে পারবো না, তো আমি এদিকে উত্তর দিক লিখি। হ্যাঁ এই যে ভাই উত্তর দিকে মোহাম্মদনগর গ্রাম নামে একটা গ্রাম আছে, তাহলে সবাই এখানে লিখে ফেলো যে মোহাম্মদনগর গ্রাম, এটি হচ্ছে মতিগঞ্জ সড়কের উত্তর দিকে। তাহলে এই যে ভাই এটা হচ্ছে একটা গ্রাম, হ্যাঁ এই গ্রামটা হচ্ছে মতিগঞ্জ সড়কের উত্তর দিকে। লেখো ভাইয়া এটি হচ্ছে মোহাম্মদনগর গ্রাম, মোহাম্মদনগর গ্রাম। তোমাকে আমি যদি প্রশ্ন করি যে ভাইয়া মোহাম্মদনগর গ্রাম কোন দিকে, তুমি বললো ভাইয়া মতিগঞ্জ সড়কের উত্তর দিকে। ভাইয়া উত্তর দিকে, সব আমাকে বলো। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মতিগঞ্জ সড়কের উত্তর দিকে মোহাম্মদনগর গ্রামে এই লোকটি চলে এসেছে। ওকে এসে তুমি দেখো ভাইয়া এসে সে কি আবিষ্কার করেছে সেটি তোমাকে লক্ষ্য করতে হবে। এই গ্রাম থেকে অদূরে ভাইয়া, এই গ্রাম থেকে অদূরে এখানে একটা বাঁশ ছিল, বাঁশ, এখানে অনেকগুলো বাঁশ গাছ আছে। হ্যাঁ এই গ্রাম থেকে অদূরে তুমি লেখছো ভাইয়া অনেকগুলো বাঁশ গাছ আছে। বাঁশ গাছের পরে এখানে একটা পুকুর আছে। ওকে ভাই এটা হচ্ছে পুকুর। এই তাহলে ভাইয়া মোহাম্মদনগর গ্রামের অদূরে এখানে একটা বাঁশ গাছ, বাঁশ গাছের পরে এখানে একটা পুকুর আছে, পুকুরের পরে এখানে ভাইয়া অনেকগুলো গাছ আছে। এই গাছের এখানে একটা পুরাতন কবর আছে, পুরাতন কবর। লেখো এই যে ভাইয়া মানে মোহাম্মদনগর গ্রামের এখানে বাঁশের সাথে পুকুর, এই পুকুরের পাড়ে এখানে অনেকগুলো গাছ আছে, এই গাছের এখানে পুরাতন একটা কবর আছে ভাইয়া, পুরাতন একটা কবর, প্রাচীন কবর। লেখো এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই লোকটা এই মোহাম্মদনগর গ্রামে এসছে, এসে এই মোহাম্মদনগর গ্রামে যারা ছিল তাদেরকে নিয়ে কথা বলেছে। এবার আমি তোমাকে বলবো কাদের কাদের সাথে কথা বলেছে, বাট তুমি চিত্রটি একটু সুন্দর করে আঁকবা যেন কনসেপ্টে তোমার একদমই ক্লিয়ার থাকে। ওকে ভাইয়া তাহলে ভাইয়া দেখো তুমি যেটা বুঝতে হবে যে মতিগঞ্জ সড়ক, মতিগঞ্জ সড়কের উত্তর দিকে মোহাম্মদনগর গ্রাম, অদূর হচ্ছে বাঁশ, বাঁশ জালের সাথে হচ্ছে পুকুর, পুকুরের সাথে হচ্ছে এই যে ভাইয়া অনেকগুলো গাছ, ঠিক এখানে প্রাচীন একটা কবর ছিল। এই কবরটিকে এই যে ভাইয়া এই যে লোকটা, এই লোকটার নাম হচ্ছে মজিদ। লেখো ভাইয়া এই লোকটার নাম হচ্ছে মজিদ। কোথায় থেকে সে আসছে, কিভাবে আসছে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তুমি আপাতত লিখে যে মজিদ, এই লোকটা মোহাম্মদনগর গ্রামে এসে এই যে এই কবরটাকে সে বলেছে মুদাসসির পীরের কবর। ওকে কাহিনীগুলো আমি একদমই ক্লিয়ার করে দিব, তুমি আপাতত সংক্ষেপে লিখো এটা হচ্ছে মুদাসসির পীরের কবর। কাকে বলেছে ভাইয়া? এই যে মোহাম্মদনগর গ্রামে যারা ধরো মাতব্বর ছিলেন বা যারা একটু দায়িত্বে ছিলেন তাদেরকে ডেকে সে বলেছেন। ওকে আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই মোহাম্মদনগর গ্রামে সে হঠাৎ করে এসে কাকে কাকে সে বলেছেন। আসো সে মোহাম্মদনগর গ্রামে এসে সে আগে হয়তো কোনোভাবে খোঁজ নিয়েছে এখানে কারা হচ্ছে দায়িত্বশীল। এখানে দায়িত্বশীল লেখবে খালেক ব্যাপারী,
লেখো ভাইয়া খালেক ব্যাপারী, দ্রুত দ্রুত লিখতে হবে ভাইয়া। এখানে এই মোহাম্মদনগর গ্রামের মাতব্বর তুমি ধরে নিতে পারো যে গ্রামের মেম্বার ধরে নিতে পারো, অথবা মাতব্বর ধরে নিতে পারো যে মোহাম্মদনগর গ্রামের মেন মাতব্বর ছিলেন খালেক ব্যাপারী। খালেক ব্যাপারীর সাথে রেহান আলী ছিলেন। লেখো ভাইয়া রেহান আলী, দ্রুত লিখতে হবে ভাইয়া। এই নামগুলো আমি তোমাকে আস্তে আস্তে বলবো, দেন দেখবা যে ইনশাল্লাহ তোমাদের একদমই মুখস্থ হয়ে যাবে। এই খালেক ব্যাপারী ছিলেন, রেহান আলী ছিলেন, কালুমতি ছিলেন। লেখো ভাইয়া কালুমতি এবং ছিলেন ভাইয়া বৃদ্ধ সলেমনের বাপ। এই সলেমনের বাপের হাঁপানির রোগ ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজিদ যে হঠাৎ করে এই মোহাম্মদনগর গ্রামে এসেছেন, এসে তিরস্কার করতে শুরু করেছেন যে এখানে এত চমৎকার একজন, এত বড় একজন পীরের মাজার, আপনারা এই মাজারকে তদারকি করছেন, আপনারা তো শেষ হয়ে যাবেন, এই সেই, সে অনেক কিছু বলেছেন। এই যে বলেছেন, তিরস্কার করেছেন, ভর্ৎসনা করেছেন, কাদেরকে বা কারা ছিলেন, তার এইখানে খালেক ব্যাপারী ছিলেন, রেহান আলী ছিলেন। যেহেতু খালেক ব্যাপারীর বাড়িতে সে এসছে, খালেক ব্যাপারী ছিলেন, রেহান আলী ছিলেন, কালুমতি ছিলেন এবং বৃদ্ধ সলেমনের বাপ। লিখবা যে ভাইয়া সলেমনের বাপের হাঁপানির রোগ ছিল। লেখো ভাইয়া বৃদ্ধ সলেমনের বাপ, সবাই লেখো ভাইয়া সলেমনের বাপ। এবং তুমি এখানে লিখে নিয়ে যাও যে সলেমনের বাপের হাঁপানির রোগ ছিল। তোমাদের পরীক্ষাতে আসবে যে ভাইয়া সলেমনের বাপের কোন রোগটি ছিল, সলেমনের বাপের হাঁপানির রোগ ছিল। এই যে তুমি ক্লিয়ার হয়ে গেছো। ওকে ভাইয়া, তাহলে তুমি বুঝতে পেরেছো যে মতিগঞ্জ সড়কের ঠিক দুপুর বেলায় মজিদ নামে একটা লোক এসে মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। এই কাহিনীটি দেখছেন তাহের কাদের। পরে সে উত্তর দিকে, মতিগঞ্জ সড়কের উত্তর দিকে মোহাম্মদনগর গ্রামে এসছেন, গ্রামের মাতবর খালেক ব্যাপারীর বাড়িতে এসছেন। খালেক ব্যাপারীর বাড়িতে এসে সে খালেক ব্যাপারী এবং সেখানে রেহান আলী ছিলেন, কালুমতি ছিলেন, বৃদ্ধ সলেমনের বাপ ছিলেন। আমাদের মনে রাখতে হবে বৃদ্ধ সলেমনের বাপের হাঁপানির রোগ ছিল। ওকে, দেন সে এখানে একটা কবর আবিষ্কার করেছেন। এই কবর, প্রাচীন এই কবরটার নাম দিয়েছেন সে মুদাসসির পীরের কবর। মুদাসসির শব্দের অর্থ হচ্ছে নাম না জানা। লিখে নিতে পারো যে মুদাসসির শব্দের অর্থ হচ্ছে নাম না জানা। ওকে, এই পর্যন্ত তোমরা আশা করছি প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি এগুলো তোমাদেরকে বলেছি। এবার আমি তোমাদেরকে বলবো যে ভাইয়া খালেক ব্যাপারীকে নিয়ে। ওকে, লিখে পাবো ভাইয়া খালেক ব্যাপারীর দুইটি বউ ছিল। সবাই লিখো, নামগুলো যখন তুমি জানবা তখন তোমার এই বিষয়টি একদম ক্লিয়ার থাকবে। খালেক ব্যাপারীর দুইটি বউ ছিল। ওকে, একটা হচ্ছে আমেনা, আরেকটা হচ্ছে তানু বিবি। লেখো ভাইয়া খালেক ব্যাপারীর দুইটি বউ ছিল। যেহেতু সে এলাকার মাতব্বর, তার দুইটি বউ থাকতেই পারে, তার অনেক বেশি জমি জামা ছিলেন। সো খালেক ব্যাপারীর একটা বউ হচ্ছে আমেনা, খালেক ব্যাপারীর আরেকটা বউ হচ্ছে ভাইয়া তানু বিবি। ওকে, নামগুলো যখন তুমি জানবা তখন তোমার জন্য এই উপন্যাসটি একদম সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যে মজিদকে দেখতে পাচ্ছ, এই মজিদ ধরো হচ্ছে কোনো কাজ না পেয়ে, তার কোনো ইনকাম না পেয়ে সে এখানে এসে বন্ডামি শুরু করেছে। মজার ব্যাপার হচ্ছে এই মজিদও এই যে এখানে এই মাজার তৈরি করেছেন, মাজার আবিষ্কার করেছেন, এটা নিয়ে সে অনেক বেশি টাকা টুকার মালিক হয়ে গেছেন। পাশাপাশি সেও দুইটি বইয়ের মালিক হয়েছেন। এই মজিদের দুইটি বউ, একটা হচ্ছে ভাইয়া রহিমা, আরেকটা হচ্ছে জমিলা। লেখো ভাইয়া রহিমা বাবি এবং জমিলা। ওকে, তার মানে তুমি দেখো অনেকগুলো নাম তোমার মুখস্থ হয়ে গেছে। তোমার মুখস্থ হয়ে গেছে খালেক ব্যাপারী, তোমার মুখস্থ হয়েছে রেহান আলী, তোমার মুখস্থ হয়েছে ভাইয়া কালুমতি, তোমার মুখস্থ হয়েছে বৃদ্ধ সলোমনের বাপের হাঁপানির রোগ ছিল, তোমার মুখস্থ হয়েছে খালেক ব্যাপারীর দুইটি বউ, একটা হচ্ছে আমেনা আর হচ্ছে তানু বিবি। তুমি আরেকটা মুখস্থ রাখতে হবে যে তানু বিবির একটা ভাই ছিল, সেই ভাইয়ের নাম হচ্ছে ধলা মিয়া। লেখো ভাইয়া তানু বিবির একটা ভাই ছিল, সেই ভাইয়ের নাম হচ্ছে ধলা মিয়া। মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খালেক ব্যাপারীর সাথে ধলা মিয়ার কি সম্পর্ক? দুলাভাই শালা সম্পর্ক, শালা দুলাভাই সম্পর্ক। আবার বলছি, এই যে তুমি খালেক ব্যাপারীর একটা বউ তানু বিবি ছিল, তানু বিবির একটা ভাই ছিল, ভাইয়ের নাম হচ্ছে ধলা মিয়ার সাথে খালেক ব্যাপারীর কি সম্পর্ক? ধলা মিয়ার সাথে খালেক ব্যাপারীর শালা দুলাভাই সম্পর্ক। আবার এটিও মনে রাখতে হবে যে এই ধলা মিয়া কিন্তু তানু বিবির বড় ছিল। ওকে, এই ধলা মিয়া কিন্তু তানু বিবির বড় ছিল। ওকে, সবাই কি বুঝছো? এইবার আসো ভাইয়া কাহিনী আমরা আস্তে আস্তে আগাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেন আমরা এখন এখান থেকে বের হয়ে খালেক ব্যাপারী সম্পর্কে আমরা জানলাম, মানে আমি শুধু নামগুলো তোমাদেরকে বলছি, কাহিনীগুলো একটু পর আমি বলবো।
এই যে মোহাম্মদনগর গ্রামের 3 গ্রাম পরে লেখো 1 গ্রাম 2টি গ্রাম এবং 3 গ্রাম, 1 গ্রাম 2 3, 3টি গ্রাম পরে আরেকটা গ্রাম ছিল, সেটার নাম হচ্ছে আউয়ালপুর। লিখবে এখানে আরেকটা গ্রাম ছিল, এই গ্রামটার নাম হচ্ছে আউয়ালপুর। আউয়াল সবাই লিখবে আউয়ালপুর গ্রাম। ওকে, এই এখন তোমার জন্য একদম জিনিসটা ক্লিয়ার হবে। প্রথমে তুমি তাহের কাদের দেখলা, এই তাহের কাদের আবার বিকেলে তাদের গ্রামে এসে দেখে যে এই লোকটাকে মজিদ যে এসছেন তাদের গ্রামে। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদেরকে যেটি দেখতে হবে যে মোহাম্মদনগর গ্রামের 3 গ্রাম পরে, তুমি এখানে সুন্দর করে চিত্রটা আঁকে ফেলো। মোহাম্মদনগর গ্রামের 3 গ্রাম পরে আউয়ালপুর নামে একটি গ্রাম ছিল। ওকে, মোহাম্মদনগর গ্রামের 3 গ্রাম পরে ভাইয়া 3টি গ্রাম পরে একটি গ্রাম ছিল আউয়ালপুর গ্রাম। এই আউয়ালপুর গ্রামে নতুন একজন পীর আসছেন। তাহলে ভাইয়া আউয়ালপুর গ্রাম কেন আলোচনায় এসছে? আউয়ালপুর গ্রামেও একজন পীর এসেছেন, পীর। ওকে, এটা লিখে ফেলো ভাইয়া যে আউয়ালপুর গ্রাম কেন আলোচনায় এসছে, যে আউয়ালপুর গ্রামে একজন পীর এসেছেন। এই আউয়ালপুর গ্রামের যিনি পীর ছিলেন তাকে দেখাশোনার দায়িত্ব বা তার মুরিদ কে ছিলেন, এখন আমরা সেটা দেখব। তার মুরিদ ছিলেন ভাইয়া মতলুব খা। ওকে ভাইয়া, এই যে আউয়ালপুর গ্রামে একজন পীর ছিলেন, এই পীরের মুরিদ, এই পীরকে দেখাশোনার দায়িত্ব যিনি ছিলেন তিনি হচ্ছেন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খা। লেখো ভাইয়া মতলুব খা। মতলুব খা নিয়ে আমরা পড়াশোনা করবো, সমস্যা নেই। মতলুব খা প্রত্যেকে লিখবে মতলুব খা। যখন নামগুলো তুমি ক্লিয়ার হবে তখন একদম সোজা আমি তোমাকে বুঝাইতে পারবো উপন্যাসটি। ওকে, মতলুব খা। দেখো তোমার চিত্রের মধ্যে ক্লিয়ার হয়েছে। এখন তোমাকে যে আমি বুঝাইলাম যে ভাইয়া আউয়ালপুরের সাথে মোহাম্মদনগরের এখানে ভাইয়া আলোচনা কেন করেছেন, এক পীর আরেক পীরকে দেখতে পারে না, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, এক টিচার আরেক টিচারকে দেখতে পারে না। স্বাভাবিকভাবে এই ধরনের হিংসা আমাদের মধ্যে কাজ করে থাকে। সো এখানে একজন বন্ড পীর ছিলেন মজিদ। এই মজিদ পীর যে মোহাম্মদনগর গ্রামে এসছেন, এখানে তার আবার আরেক 3 গ্রাম পরে যে আরেকজন পীর এসছেন। তুমি আমাকে বলো, এই যে আউয়ালপুর গ্রামের পীর যদি মোটামুটি অবস্থান তৈরি করে ফেলে, মসজিদের খানা থাকবে না? মসজিদ কিন্তু ঠিকই জানে তার এটা বন্ডামি। ওকে, তো এই মসজিদের সাথে আউয়ালপুরের পীরের সাথে দ্বন্দ্ব হয়েছে। সেই দ্বন্দ্বটা ভাইয়া তোমাকে একবার ক্লিয়ার করে দিব কিভাবে দ্বন্দ্ব হয়েছে। আচ্ছা, এরপর মারামারি হয়েছে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করব। মোটামুটি আমরা এই যে বেসিক জিনিসটি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এবার তুমি খেয়াল করো, আউয়ালপুরের এদিকে তুমি আঁকো ভাইয়া, এখানে ছিল ভাইয়া দক্ষিণ দিকে, জাস্ট তুমি এখানে লেখো করিমগঞ্জ। লেখো ভাই এখানে হচ্ছে করিমগঞ্জ। এই করিমগঞ্জ নামে একটা জায়গা ছিল, করিমগঞ্জ। করিমগঞ্জ, এই করিমগঞ্জে তুমি 2টা জিনিস শিখতে হবে। করিমগঞ্জ একটা হাসপাতাল ছিল। লেখো ভাইয়া করিমগঞ্জে একটা ছিল হাসপাতাল। তার মানে বুঝতে পেরেছি যে ভাইয়া করিমগঞ্জ মনে হচ্ছে শহর ছিল অথবা উন্নত এলাকা ছিল, করিমগঞ্জে হাসপাতাল ছিল। দ্বিতীয় হচ্ছে ভাইয়া এই মোহাম্মদনগর গ্রামের একটা ছেলে ছিল আক্কাস আলী। ছেলেটি নাম আক্কাস আলী হলেও ছেলেটি কিন্তু বিদেশ গিয়ে পড়েছে। বিদেশ থেকে পড়ে এসে সে চেয়েছিল যে এলাকাতে একটা স্কুল তৈরি করবে। তাহলে তুমি লিখে ফেলো যে করিমগঞ্জ একটা স্কুল ছিল, স্কুল এবং হসপিটাল। তোমরা একটু ভাই লিখে ফেলো তো। আজান হচ্ছে, আমি আজান উত্তর দিচ্ছি। ওকে, মোটামুটি সহজ লাগছে এখন। দেখছো এই চিত্রের মাধ্যমে তুমি ক্লিয়ার হয়েছো। দেন আমি তোমাকে প্রত্যেকটি তথ্য একদম সহজে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। ওকে, তাবাসসুম জাহান, তুমি তো কমেন্টের দিকে তাকানো দরকার নেই, কিন্তু আমি কমেন্ট অফ করে দেবো যদি বেশি কমেন্ট করো। আমি চাই তোমরা একটু সুন্দর করে নোট করো। চিত্রটা আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিলাম যেন তোমার মোটামুটি নামগুলো মুখস্থ থাকে। ওকে, আচ্ছা এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, করিমগঞ্জের এইদিকে হচ্ছে সরি আউয়ালপুরের এদিকে হচ্ছে করিমগঞ্জ। করিমগঞ্জের ছিল হাসপাতাল, করিমগঞ্জে ছিল স্কুল। এবার সবাই খেয়াল করো, করিমগঞ্জের এই স্কুলে কে পড়েছেন? আক্কাস আলী। আক্কাস আলী কার ছেলে ছিলেন? মোদাব্বির মিয়ার ছেলে ছিলেন। লেখো ভাইয়া, তাহলে এখানে 2টা নাম লেখা, এক হচ্ছে আক্কাস আলী, আক্কাস আলী, আর একটা হচ্ছে ভাইয়া মোদাব্বের মিয়া, মোদাব্বের মিয়া। এরপর আমি তোমাকে ভাই শুধু তথ্যগুলো বলে দিব, দেখবা যে তোমার মাথায় ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তুমি আক্কাস আলীকে দেখতে পাচ্ছ, এই আক্কাস আলী ছেলেটা করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করেছে, দেন বিদেশ পড়েছে, বিদেশ থেকে এসে
সে চেয়েছিল তার গ্রামকে উন্নত করতে, একটা স্কুল কায়েম করতে। তো এই যে মসজিদকে দেখতে পাচ্ছ, মসজিদ তাকে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। কেন দেয়নি? গ্রামের সবাই যদি শিক্ষিত হয়ে যায়, মসজিদের যে বন্ডামি, এই বন্ডামি কিন্তু আর চলবে না, এই কারণে সে স্কুল কায়েম করতে দেয়নি। আর আক্কাস আলীর বাবা হচ্ছে মোদাব্বের মিয়া, মোদাব্বের মিয়ার ছেলে হচ্ছে আক্কাস আলী, আক্কাস আলী করিমগঞ্জ স্কুলে পড়ছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজার ব্যাপার হচ্ছে এই যে মোহাম্মদনগর গ্রাম তুমি দেখতে পাচ্ছ, এই মোহাম্মদনগর গ্রামের সাথে একবার আউয়ালপুরের গ্রামের পীরের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়াটা ঠিক এই যে মজিদ একবার আউয়ালপুরের পীরের সাথে দেখা করতে গেছে, কথা বলতে গেছে, সেখানে তাদের 2-3টা ভুল ধরেছে, সেগুলো আমি তোমাদেরকে বলবো। তো এই যে হঠাৎ করে মোহাম্মদনগর গ্রাম থেকে 3-4টা যুবক ছেলে এবং কালো মিয়া, এরা আউয়ালপুরের পীরকে হামলা করতে গেছে। হামলা করতে গিয়ে তারা তো হামলা কিছু করতে পারেনি, বরং তারা ভালোভাবে মায়ের খেয়েছে। খেয়ে তারা এই যে করিমগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছে। বুঝাইতে পেরেছি? আবার খেয়াল করো, হসপিটালের কথা কেন বলেছি? মোহাম্মদনগর গ্রামের কিছু যুবক আউয়ালপুর গ্রামের পীরকে হামলা করতে গেছে। হামলা করতে গিয়ে তুমি বলো, এই এলাকা থেকে যদি এই এলাকা হামলা করতে যায়, এরা কি হামলা করতে পারবে? পারবে না, বরং এরা মায়ের খেয়েছে। খেয়ে এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হসপিটালে, করিমগঞ্জ হসপিটালে ভর্তি হয়েছে। ওকে, এখানে একটা লোক ছিল, সেটা হচ্ছে কালো মিয়া। ওকে, তো তোমরা জানো যে কালো মিয়া গঙ্গায়। কেন কালো মিয়া গঙ্গায়? কেন? কালো মিয়াকে পিটে মাথা ফাটাই দিছে। বুঝছো? এই আউয়ালপুরের লোকেরা এই মোহাম্মদনগর গ্রামের কালো মিয়াকে পিটে মাথা পাঠাই দিছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো মজিদ আবার এদেরকে হসপিটালে দেখতেও গেছে। ওকে, তো সেই বিষয়গুলো বলবো। মোটামুটি আমাকে একটু বলো, এই যে আমি চিত্রটা বুঝাইলাম, এই চিত্রটা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার জন্য এখন বুঝাইতে সহজ হবে। এছাড়া তো আমি তোমাদেরকে হাসুনির মা, তাহের, কাদের, রতন, হাসুনির মায়ের বাপ মানে রতনের বাপ, রতনের মা, এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে দলামিয়া আছে, দলামি নিয়ে আলোচনা করব। একদম সব কিছু ক্লিয়ার করবো। দুদুমিয়া নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই যতটা চরিত্র আছে প্রত্যেকটা চরিত্র নিয়ে আলোচনা করবো তোমাদেরকে। সমীরউদ্দিন নিয়ে কথা বলবো, সুনুর বাপকে নিয়ে কথা বলবো, খেতানের মাকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে, বলো একটু প্লিজ আমাকে কমেন্টে জানো যে চিত্রটা তোমার ক্লিয়ার হয়েছে কিনা। যে ভাইয়া তাহের কাদের এখানে মাছ ধরতে গেছে, তারা দেখছে যে ঠিক দুপুর বেলায় মতিগঞ্জ সড়কের উপরে একটা লোক মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছে। পরে সে এই মোহাম্মদনগর গ্রামে গেছে। হ্যাঁ, গ্রাম থেকে লোক, গ্রামের মাতব্বরদেরকে বের করেছে, তাদের সাথে কথা হয়েছে। ওকে, এরপর আমি তোমাকে বুঝাইলাম যে কবরটা ঠিক কোথায়। এরপর আমি তোমাকে 3 গ্রাম পর আউয়ালপুর বুঝাইলাম, ওই এখানে একটা তেঁতুল গাছ আছে, এই কথা বলতে বলে গেছি। সবাই এটা লিখে ফেলো ভাইয়া। এই মোহাম্মদনগর গ্রাম এবং আউয়ালপুরের মাঝখানে এখানে একটা তেঁতুল গাছ আছে। হ্যাঁ, যেই তেঁতুল গাছটা মানুষকে খেয়ে ফেলতে পারে, দেহবংশী। লেখো ভাইয়া তেঁতুল গাছ, লেখো ভাইয়া। এখানে একটা তেঁতুল গাছ আছে, মারাত্মক একটা তেঁতুল গাছ আছে। বলো, মোহাম্মদনগর গ্রাম এবং আউয়ালপুর গ্রামের মাঝখানে একটা তেঁতুল গাছ আছে। সব এটা লিখে ফেলো। চিত্রটা রাখতে পারবো না, মোহাম্মদনগর গ্রাম এবং আউয়ালপুর গ্রামের মাঝখানে একটা তেঁতুল গাছ আছে। ওকে, এটাও লিখে ফেলো। আর তোমাকে এটা জানতে হবে যে আউয়ালপুর গ্রামের দক্ষিণ দিকে হচ্ছে করিমগঞ্জ, করিমগঞ্জ স্কুল, করিমগঞ্জ হাসপাতাল, ঠিক আছে? অনেক সুন্দর করে বুঝছো না? চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি চিত্রটা বলেছি। এবার আমি তোমাদেরকে মূল কথাগুলো সুন্দর করে বলি। এর আগে চরিত্রগুলো একটু যদি তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি টোটাল এখানে যাদের যাদের ব্যাপারে কথা বলবো সেগুলো তোমরা একটু খেয়াল করো। টোটাল পুরো লাল সালুতে আমি কথা বলবো মজিদকে নিয়ে, রহিমাকে নিয়ে, জমিলাকে নিয়ে, মুদাসসির পীরকে নিয়ে, খালেক ব্যাপারীকে নিয়ে, আমেনাকে নিয়ে, তানু বিবিকে নিয়ে, আক্কাস আলীকে নিয়ে কথা বলবো, মোদাব্বের মিয়াকে নিয়ে কথা বলবো, তাহের কাদেরের বাপকে নিয়ে কথা বলবো, রতনকে নিয়ে কথা বলবো, তাহেরকে নিয়ে কথা বলবো, কাদেরকে নিয়ে কথা বলবো, হাসুনির মাকে নিয়ে কথা বলবো, আমি দুদু মিয়াকে নিয়ে কথা বলবো, মুতলুব খাকে নিয়ে কথা বলবো, মাতবর রেহান আলীকে নিয়ে কথা বলবো, কালোমতি মিতিন ভাই, কালোমতিকে নিয়ে কথা বলবো, বৃদ্ধ সলমেনের বাপকে নিয়ে কথা বলবো, দলা মেয়েকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? এরপর খোদেজা বেবিকে নিয়ে কথা বলবো, এক বুড়ি আছে তাকে নিয়ে কথা বলবো। আমি কথা বলবো দেখো ভাই সমীর উদ্দিন, এই নামগুলো মিলছে, লেখো ভাইয়া। সমীর উদ্দিন, এই সমীর উদ্দিনকে নিয়ে কথা বলবো। তুমি লিখে নিতে পারো যে সমীর উদ্দিন কোচ বিদ্ধ হয়ে নিহত হয়, এটা তোমাদের এমসিকিউ আসবে। সমীর উদ্দিনকে নিয়ে কথা বলবো, সুনুর বাপকে নিয়ে কথা বলবো, খেতানির মাকে নিয়ে কথা বলবো। লেখো সুনুর বাপের মরণ ব্যাধি যন্ত্রণা। ওকে, সুনুর বাপকে নিয়ে কথা বলবো, খেতানির মা, খেতানির
মাকে নিয়ে কথা বলবো, এই ঠিক আছে। তো খেতানির মায়ের পক্ষাঘাত রোগ হয়েছে, পক্ষাঘাত। তাহলে ভাইয়া সমীর উদ্দিনকে নিয়ে কথা বলবো, সুনুর বাপকে নিয়ে কথা বলবো, খেতানির মাকে নিয়ে কথা বলবো, টোটাল এই চরিত্রকে নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ দেখবা যে তোমার অনেক সহজ লাগবে। ওকে, ঠিক আছে। এছাড়া আমাদের এখানে একজন কালো মিয়া, কালো মিয়া, ওই যে ভাইয়া কালো মিয়া গুঙ্গা বলো, কালো মিয়া, কালো মিয়া, কালো মিয়াকে নিয়ে কথা বলবো। টোটাল এই চরিত্রগুলো আরেকবার পড়ে দিচ্ছি ভাইয়া, যারা মনোযোগ সহকারে লাল সালু মুখস্থ করতে চাচ্ছ, দেখো চরিত্রগুলো না বুঝলে তোমার এই জিনিসটি ক্লিয়ার হবে না। মজিদ, রহিমা, জমিলা হলো মজিদের স্ত্রী হচ্ছে রহিমা জমিলা। মুদাসির পীর নাম না জানা, খালেক ব্যাপারীর স্ত্রী হচ্ছে আমেনা তানু বিবি, তানু বিবির একটা ভাই হচ্ছে দলা মিয়া। আক্কাস আলীর বাবা হচ্ছে মুদাব্বির মিয়া। আক্কাস আলী কোথায় পড়ছে? ওই যে করিমগঞ্জ স্কুলে পড়ছে, দেন বিদেশে গেছে। দেখো তোমার এখন চিত্র মনে আছে, মুখস্থ আছে। তাহের কাদের বাপ নিয়ে কথা বলবো, ওই যে তাহের কাদের মাছ ধরতে গেছে, দেন মুদাসির পীরকে দেখছে ঠিক দুপুর বেলায় সে ওই যে মতিগুঞ্জ সড়কে কি মুনাজাত ধরে দাঁড়িয়ে আছে। কে দেখছে? তাহের কাদের। এই তাহের কাদের, রতন, এরা হচ্ছে হাসুনির মা, এরা হচ্ছে ভাই বোন, বুঝছো? আর তাহের কাদেরের বাপ, তাহের কাদেরের মা, একে নিয়ে কথা বলবো। দুদু মিয়াকে নিয়ে কথা বলবো, যার সাতটি ছেলে ছিল। দুদু মিয়াকে নিয়ে কথা বলবো, গ্রামের একদম সহজ সরল একজন মানুষ, যার সাতটি ছেলে ছিল। মতলুব খাঁকে নিয়ে কথা বলবো। মতলুব খাঁ কোথায় ছিল? আউয়ালপুরের। ওকে। মাতাব্বর রেহান আলী, কালোমতি, সলমানের বাপ, সলমানের বাপের হাঁপানি রোগ ছিল। দলা মিয়াকে নিয়ে কথা বলবো। দলা মিয়া হচ্ছে আমাদের তানু বিবির ভাই, খালেক ব্যাপারীর শালা। খোদেজা বিবিকে নিয়ে কথা বলবো। খোদেজা বিবি হচ্ছে আমাদের এই যে ভাইয়া জমিলা আছে, জমিলার বোন, এক বুড়ি, তাকে নিয়ে কথা বলবো। কালো মিয়াকে নিয়ে কথা বলবো। কালো মিয়া হচ্ছে ওই যে ভাইয়া আউয়ালপুরে গিয়ে মায়ের খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। সমীর উদ্দিনকে নিয়ে কথা বলবো। সমীর উদ্দিন হচ্ছে কোচ বিদ্ধ হয়ে নিতে হয়। সুনুর বাপকে নিয়ে কথা বলবো ভাইয়া। সুনুর বাপ হচ্ছে ভাইয়া মরণ ব্যাধি যন্ত্রণা ছিল। ওকে, দেন এরপর হচ্ছে ভাইয়া খেতানির মাকে নিয়ে কথা বলবো। খেতানির মা হচ্ছে পক্ষাঘাত রোগ হয়েছিল। এই ওকে, মাশাআল্লাহ, গুড। এই যে ভাই এত সহজে তুমি বিশ্বাস করতে পারবা যে এত সহজে আমরা ইনশাল্লাহ পুরো পুরো লাল সালে একদম ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। দেন আমি এমসিকিউ আলোচনা করবো, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওই যে ভাইয়া তোমাকে বললাম মজিদ নামে একটা লোক ছিল, এই যে মজিদকে নিয়ে এখন আমরা কথা বলবো। মজিদ, সে ছিল আসলে ধর্ম ব্যবসায়ী, স্বার্থপর এবং গরিবের প্রতি অত্যাচারের প্রতীক। সে আসলে ধর্ম ব্যবসায়ী ছিল। ওকে, এই তুমি বুঝে গেছো যে মজিদ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, স্বার্থপর এবং গরিবের প্রতি অত্যাচারের প্রতীক, কুসংস্কার ও প্রতারণা এবং অন্ধবিশ্বাসের প্রতীক। মোহাম্মদনগর গ্রামে মুদাসির পীরের নামে একটা মাজার প্রতিষ্ঠা করেছে। আক্কাস আলীকে স্কুল কায়েম করতে দিল না এবং গ্রাম ছাড়া করলো। ওকে, ওই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ছেলেটি করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করেছে, বিদেশে পড়ে এসেছে, দেন সে চেয়েছে মোহাম্মদনগর গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করবে, কিন্তু তাকে স্কুল তো প্রতিষ্ঠা করতে দিল না, বরং গ্রাম ছাড়া করে দিল। কাকে? আক্কাস আলীকে। কে? মজিদ। আচ্ছা, এই মজিদের দুইটি বউ হয়ে গেছে, একটি হচ্ছে রহিমা, আরেকটি হচ্ছে জমিলা। আশা করছি তোমাদের মুখস্থ হয়ে গেছে। মজিদের প্রথম স্ত্রী রহিমা, দ্বিতীয় স্ত্রী জমিলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একদম সহজে কাহিনীগুলো প্লিজ সবাই একটু আয়ত্ত করে ফেলো। ওকে, শস্যহীন নিজ অঞ্চল থেকে বাগ্যন্যাসে বেরিয়ে পড়া মজিদ নিজ অস্তিত্ব রক্ষার সাথে এমন মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। মজিদ কোথায় থেকে এসছেন? শস্যহীন নিজ অঞ্চল থেকে সে বাগ্যন্যাসে বেরিয়ে পড়েছেন, এবং সে এই বাগ্যন্যাসে বেরিয়ে সে অস্তিত্ব রক্ষার সাথে মিথ্যার আশ্রয় নিয়েছেন। দেখো এই লাইনের মধ্যে তুমি অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে যাবা। মাজারের আয় দিয়ে অল্প কিছুদিনের মধ্যে সে এই যে ভাইয়া মাজার কায়েম করেছে, এই মাজারের আয় দিয়ে অল্প কিছুদিনের মধ্যে সে কি করেছে? দেখো তো ভাইয়া, অল্প কিছু ঘরবাড়ি এবং জমি জামার মালিক এবং দুইটি বইয়ের মালিক। আউয়ালপুরের পীর সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। আউয়ালপুর কোথায় তোমাদেরকে আমি বলে দিয়েছি, মোহাম্মদনগর গ্রামের 3 গ্রাম পরে আউয়ালপুর গ্রাম। এই আউয়ালপুর গ্রামের পীর সাহেবের সাথে সে প্রতিদ্বন্দ্বিতা করে, রক্তপাত পর্যন্ত গড়ায়। সেটা আমি বলেছি যে মোহাম্মদনগর গ্রাম থেকে কিছু যুবক আউয়ালপুরে হামলা করে, হামলায় তারা পরাজিত হয়ে ওই যে করিমগঞ্জ হসপিটালে ভর্তি হয়। আউয়ালপুরের দক্ষিণে করিমগঞ্জ হসপিটাল আছে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ পর্যন্ত পীর সাহেবকে পশ্চাৎসরণ করতে বাধ্য করে। আউয়ালপুরের পীরকেও তারা পশ্চাৎসরণ করতে বাধ্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে। দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটি দেখব আসলে সে কিভাবে প্রবেশ করেছে, এখন আমরা সেটি দেখব। প্লিজ বলছি সবাই একটু খুবই মনোযোগ সহকারে খেয়াল করবা। ওকে, মূলত মসজিদের শক্তির মূল উৎসটা ছিল এই মাজারটা।
মসজিদে ধর এই গ্রামে মহব্বতুল গ্রামে তার তো আর কিছুই নেই, বাট তার একটা শক্তির উৎস হচ্ছে, সেটি হচ্ছে এই মাজারটা। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেভাবে সে এখানে প্রবেশ করেছে সেটা এখন আমরা দেখব। শ্রাবণের শেষে এক মধ্যাহ্নে মহব্বতুল গ্রামে মসজিদ প্রবেশ করেছে। চিত্রের মাধ্যমে ভাইয়া তোমাকে এটি বুঝিয়ে দিয়েছি। শ্রাবণের শেষে, মনে রাখতে হবে ভাইয়া, শ্রাবণের শেষে এক দুপুর বেলা, ভাইয়া এটা লিখে ফেলো ভাইয়া, ঠিক দুপুর বেলায় মহব্বতুল গ্রামে মসজিদ প্রবেশ করেছে। করিমগঞ্জ সড়কে, সরি তোমাদের মতিগঞ্জ সড়কে সে ঠিক দুপুরবেলা মুনাজাতের ভঙ্গিতে ছিল। মুনাজাত শেষ করে সে মহব্বতুল গ্রামে প্রবেশ করেছে। এই যে ভাইয়া, মতিগঞ্জ সড়কের উত্তর দিকে হচ্ছে মহব্বতুল গ্রাম, মনে থাকবে? বলো, মতিগঞ্জ সড়কের উত্তর দিকে হচ্ছে মহব্বতুল গ্রাম। ঠিক দুপুর বেলায় সে মতিগঞ্জ সড়কে মুনাজাতের ভঙ্গিতে ছিল। এই কাহিনী তাহের কাদেরে দেখছে। দেন সে এই যে ঠিক দুপুর বেলায় আবার মহব্বতুল গ্রামেই চলে এসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহের কাদের মাছ শিকার করার সময় দেখলো মতিগঞ্জ সড়কের উপরে মসজিদ মুনাজাতের ভঙ্গিতে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে। এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে পাথরের মূর্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখতে হবে এখানে মাছের, রুই মাছের কথা আছে। রুই মাছ এটাও লিখে নিতে পারো যে রুই মাছ। ওকে, খালেক ব্যাপারীর বাড়িতে গ্রামের সমবেত মানুষকে তিরস্কার করেছে। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ মসজিদ, সে মতিগঞ্জ সড়ক দিয়ে উত্তর দিকে এসে মহব্বতুল গ্রামে ঢুকছে। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া মহব্বতুল গ্রামে কার বাড়িতে ঢুকছে? আমি তোমাকে বলেছি যে খালেক ব্যাপারীর বাড়িতে ঢুকছে। প্রশ্ন, খালেক ব্যাপারীর বাড়িতে কেন ঢুকছে? খালেক ব্যাপারী মহব্বতুল গ্রামের মাতব্বর ছিলেন। মনে রাখতে হবে খালেক ব্যাপারীর দুইটি বউ ছিল, একটি হচ্ছে আমেনা, আরেকটি হচ্ছে তানু বিবি। এটিও মনে রাখতে হবে। তানু বিবির একটি ভাই ছিল, তার নাম হচ্ছে ধলা মিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পীরের স্বপ্নাদেশে মাজার তদারকের জন্য এই গ্রামে আগমন। সে বলছে যে তাকে সে ঘুমে স্বপ্নে দেখেছে যে এখানে একজন মুদাসসির পীরের নামে একটা মাজার আছে, এই মাজার তদারকি করার জন্য তাকে বলা হয়েছে। এই কারণে মসজিদ এই গ্রামে এসছে। মুদাসসির শব্দের অর্থ হচ্ছে নাম না জানা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ। চলো, মোটামুটি সে গ্রামে প্রবেশ করেছে। এখন তার কাজ কি? তার কাজ হচ্ছে এখন সে মাজারটাকে মোটামুটি জমজমাট করে ফেলবে, করে ব্যবসা শুরু করে দিবে। দেখো মাজার কায়েম করেছে কিভাবে। জঙ্গল সাফ হয়ে গেল, সবাই খেয়াল করতে হবে। ওই যে আমি তোমাদেরকে দেখালাম যে ভাইয়া এখানে পুকুরে এখানে গাছের এখানে পুরাতন একটা কবর। এখানে তাহলে অনেক বেশি জঙ্গল ছিল এবং এগুলো ছিল স্যাঁতস্যাঁতে। গাছ কেটে ফেলার পর এখন রৌদ্র আসবে, তাহলে আর স্যাঁতস্যাঁতে থাকবে না, শুকনো হয়ে যাবে, চমৎকার হয়ে যাবে। ভাই জঙ্গল সাফ হয়ে গেল, ইট সুরকি দিয়ে সে প্রাচীন কবর সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। ভাইয়া আগে এটা যে অনেক প্রাচীন ছিল, এখন ভাইয়া ইট সুরকি দিয়ে পুরো নতুন করে ফেলেছে। জালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সেই কবর। ওকে, 2-3 বছর অন্তর মাজারের গাত্র, মানে ওই যে মাজারের উপরে যে কাপড় আছে সেটি পরিবর্তন করা হয়। তোমাকে এখানে মনে রাখতে হবে মাজারের উপরে যে কাপড় সেটি যে পরিবর্তন করার জন্য টাকা দেয় কে? পরিবর্তন করার জন্য পুরো টাকাই দেয় কিন্তু খালেক ব্যাপারী। ভাইয়া এই যে পুরাতন যে কাপড়টি আছে সেটি কারা নেয়? পুরাতন যে কাপড়টি আছে সেটি নেওয়ার জন্য গ্রামের মানুষ একদম খুব পাগল হয়ে যায়। গ্রামের মানুষ মনে করে এটি খুবই বরকতময়, প্রত্যেকে এটা নেওয়ার জন্য আগ্রহী থাকে। এখানেও মসজিদের ব্যবসা, তাইলে আবার খেয়াল করতে হবে 2-3 বছর অন্তর অন্তর ওই যে লাল কাপড়টি আছে সেটি পরিবর্তন যে করে, এই পরিবর্তন করলে নতুনটার টাকা দেয় হচ্ছে খালেক ব্যাপারী এবং পুরাতনটা মসজিদ আবার বিক্রি করে দেয় গ্রামবাসীর কাছে। গাছপালায় ঢাকা স্থানটি আগে স্যাঁতস্যাঁতে ছিল, এখন রোদে পড়ে খটখটে হয়ে উঠলো। বাতাসের ব্যবসা গন্ধ খরার মতো শুষ্ক হয়ে উঠলো। আগে সেটি বাতাসের ব্যবসা গন্ধ ছিল, এখন আর সেটি নাই। তাহলে এগুলো তুমি একদম সহজে একবার পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেন এখন আমরা দেখব মসজিদের প্রভাব ধরে রাখতে এই গ্রামে সে প্রভাব ধরে রাখতে কি কি করেছেন। ফসল ওঠার সময় গ্রামবাসী আনন্দের গান গায়, সে ওই গান বন্ধ করে দেয়। রহিমার স্বাচ্ছন্দ্য চলাফেরায় বাধা দেয়, মানে সে প্রত্যেকটি জায়গায় যেন সবাই তাকে মেনে চলে, সে এই কারণে কিছু প্রভাব খাটাতো। দেখো ভাইয়া, গ্রামবাসী গান গায়। ধরো তোমরা যারা গ্রামে বসবাস করে দেখবা যে কৃষকরা যখন কাজ করে বিভিন্ন গান গায় তাদের মনোবল ধরে রাখার জন্য। তো সে এই গান গাওয়াতে বাধা দেয় কেন? তার প্রভাব ধরে রাখার জন্য। সে বিয়ে করেছে রহিমাকে। রহিমা এই যে উঠান দিয়ে চলাফেরা করে, রহিমা ছিলেন খুবই মোটামুটি। তোমাকে এটা মনে রাখতে হবে মজিদ কিন্তু একটু খাটো ছিলেন আর রহিমা ছিলেন কিন্তু চমৎকার একজন, মানে রহিমার স্বাস্থ্য ভালো ছিলেন, লম্বা ছিলেন, সবকিছু ঠিকঠাক ছিল। তো রহিমার স্বাচ্ছন্দ্য চলাফেরায় বাধা দেয়। ওকে, আক্কাস আলীকে সবার সামনে অপমান করে।
কিভাবে করে সেগুলো আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, সে ঈশ্বরে বিশ্বাসী কিন্তু প্রতারণা ও ভণ্ডামির মাধ্যমে মাজার টিকিয়ে রাখতে চায়। আসলে মজিদ কিন্তু সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, বাট সে এটাও জানে যে সে যে যা করতেছে এটা হচ্ছে প্রতারণা এবং ভণ্ডামি। এই প্রতারণা এবং ভণ্ডামির মাধ্যমে সে মাজারটি টিকিয়ে রাখতে চায়। মাঝে মধ্যে তার নিজের মধ্যে হতাশা ভর করে, মাঝে মধ্যে তার নিজের মধ্যে হতাশা ভর করে। আচ্ছা, এখানে তুমি যখন পুরো উপন্যাসটি পড়বা তোমাকে মনে রাখতে হবে, যখনই এই মজিদ হতাশ হয়ে যায় তখন সে রাতে এই যে রহিমা বাবির হাত দিয়ে তার পা টিপায় এবং এই রহিমার সাথে শেয়ার করে তার হতাশার কাহিনীগুলো। তার হতাশার 2-3টা কাহিনী আছে। 2-3টা কাহিনীর মধ্যে একটা হচ্ছে আউয়ালপুরে হচ্ছে তার কি আউয়ালপুরে যে নতুন পীর আসছে। এভাবে যখনই সে হতাশ হয়ে যেত, মনে রাখবা, যখনই সে হতাশ হয়ে যেত তখন এই মজিদ রহিমা বাবির সাথে কিছু কথা বলতে চেষ্টা করত। রহিমা বাবিও খুবই হেল্পফুল ছিল। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তুমি মোটামুটি এগুলো বুঝতে পেরেছ। এখন আমরা দেখবো খালেক ব্যাপারীকে নিয়ে। মোটামুটি মজিদকে তুমি কিছু না কিছু জেনেছ। ওকে ওকে ভাইয়া, এবার ভাইয়া খালেক ব্যাপারী দেখো, খালেক ব্যাপারী কেমন ছিলেন দেখো ভাইয়া। কতক্ষণ লাগছে পড়তে বলো তো? তুমি তো মোটামুটি অনেক কাহিনী জেনেই গেছো। ওকে ভাইয়া, আচ্ছা, খালেক ব্যাপারী ছিলেন শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ এবং নরম মনের মানুষ। মোহাম্মদনগর গ্রামের মাতব্বর মজিদের কুমন্ত্রণায় খালেক ব্যাপারী কিন্তু ভাইয়া 13 বছর বয়সে আমেনা বিবিকে যে তিনি বিয়ে করেছিলেন, আমেনা বিবিকে যখন 13 বছর তখন তিনি বিয়ে করেছিলেন। এই কাহিনীটি তোমরা একটু মনে রাখবা না, বাধ্য। তাহলে ভাইয়া খালেক ব্যাপারী ছিলেন শান্তিপ্রিয়, ধর্মপ্রাণ এবং নরম মনের মানুষ। মোহাম্মদনগর গ্রামের মাতব্বর ছিলেন এবং এই খালেক ব্যাপারী দেখো আমেনা ভাবির বয়স যখন 13 তখন খালেক ব্যাপারী তাকে বিয়ে করেছেন। আমেনা ভাবির বয়স যখন 30 তখন এই খালেক ব্যাপারী আমেনা ভাবিকে তালাক দিতে বাধ্য হয়েছেন মজিদের কারণে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওনার মোট 2 জন স্ত্রী ছিলেন। গ্রামের সকল অনুষ্ঠান উৎসব তার অনুমতিতেই হতো। খালেক ব্যাপারী যেহেতু ভাইয়া তুমি বুঝতে হবে, খালেক ব্যাপারী যেহেতু এই এলাকার মাতব্বর, গ্রামের যত কিছু হতো যাই হতো না কেন সব খালেক ব্যাপারীর মাধ্যমে হতো। এই কারণে মজিদ খালেক ব্যাপারীকে হাত করে ফেলছে। ওকে, আচ্ছা এবার আমরা দেখবো আক্কাস আলীকে। ওকে দেখবো একদম সহজে প্রত্যেকটি তথ্য আমি তোমাকে দিয়ে দিব। আক্কাস আলী মোদাব্বর মিয়ার ছেলে আক্কাস। ভাইয়া কার ছেলে? আক্কাসের বাবার নাম হচ্ছে মোদাব্বর মিয়া। ওকে, আচ্ছা আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল গ্রামবাসী শিক্ষিত হয়ে মাজার কেন্দ্রিক জীবনধারা থেকে যেন সরে না যায়, সেজন্য মজিদ শিক্ষিত যুবক আক্কাসের বিরুদ্ধে কাজ করে। আক্কাসের স্কুল প্রতিষ্ঠা করতে দিল না। মজিদের কূটকৌশল আক্কাসকে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য করে। এবার তুমি আমাকে বলো আক্কাস কোথায় পড়াশোনা করেছে? সবাই বলতে হবে ভাইয়া আক্কাস কোথায় পড়াশোনা করেছে? আক্কাস ওই যে ভাইয়া করিমগঞ্জ যে স্কুল আছে সেই স্কুলে পড়াশোনা করেছে। ওকে দেন আক্কাসকে কিন্তু মজিদ একটা কথা বলেছে, তোমার দাড়ি কই মিয়া। এই কথা লিখে ফেলো ভাইয়া, তোমার দাড়ি কই মিয়া। বলো ভাইয়া, তোমার দাড়ি কই মিয়া। এটাও তোমাকে মনে রাখতে হবে ভাইয়া, এই যে মজিদ যে কাউকে মিয়া বলে সম্বোধন করতো, তোমার দাড়ি কই মিয়া, এই কথা কে কাকে বলেছেন বলো তো? এই কথা মজিদ আক্কাস আলীকে বলেছিলেন। ওকে, এটা তোমাকে মনে রাখতে হবে, লিখে ফেলো সবাই, তোমার দাড়ি কই মিয়া। এই কথা কে কাকে বলেছেন? এই কথা আক্কাস আলীকে মজিদ বলেছেন। এটাও তুমি মনে রাখবা যে মজিদ যে কাউকে মিয়া বলে সম্বোধন করে, একটা ব্যবসা আর কি, বুঝো নেই? বড় ভাই ভাব। তোমার দাড়ি কই মিয়া এই কথা কে কাকে বলেছিলেন? তোমার দাড়ি কই মিয়া এই কথা মজিদ আক্কাস আলীকে বলেছিলেন। বারবার বলছি যে কোনো তথ্য তোমার মুখস্থ থাকতে হবে, শেষ। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেন আমরা দেখবো রহিমাকে। ওকে সবাই খেয়াল করবে, রহিমা এই যে ভাই রহিমা মজিদ মিয়ার প্রথম স্ত্রী, মোহাম্মদনগর গ্রামের মেয়ে। এই যে মোহাম্মদনগর গ্রামের মেয়ে কিন্তু রহিমা, ভালো মেয়ে, আল্লাহকে ভয় পেত, মাজার মানত না। এই যে রহিমা কিন্তু মাজার মানত না, বাট স্বামীর অনুগত, স্বামীর বাধ্য স্ত্রী ছিল। মজিদ মিয়ার চিন্তা ভাবনার বিপরীতমুখী ছিলেন। মাজার না মানলেও স্বামীর অনেক অনুগত ও স্বামীর গৌরবে গর্বিত। ঠান্ডা এবং ভীতু মানুষ ছিলেন। শারীরিক আকার ছিল লম্বা চৌড়া এবং বেশ শক্তি সম্পন্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তিনি কম কথা বলতেন, স্বল্প ভাষিণী ছিলেন। লেখো ভাইয়া, তিনি কম কথা বলতেন। সবাই এটা লিখে ফেলো, কম কথা বলতেন। পরীক্ষাতে যদি এমসিকিউ আসে যে নিচের কোন লোক স্বল্প ভাষিণী ছিলেন, রহিমা স্বল্প ভাষিণী ছিলেন। সবাই লিখে নেব, কম কথা বলতেন স্বল্প ভাষিণী ছিলেন।
স্বল্পবাসিনী ছিলেন কে? রহিমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তিনি কিন্তু শারীরিক আকার ছিল লম্বা, চৌড়া এবং বেশ শক্তি সম্পূর্ণ। এই কারণে তিনি যে কাজটি করতে পারতেন, বড় ওই যে ধান যখন, এই যে ধানের বিভিন্ন যে প্রক্রিয়াগুলো আছে, ধানকে চাউল করার জন্য যত প্রক্রিয়া আছে সেখানে কিন্তু অনেক মানে ভারী ভারী কাজ করতে হয়। তো হাঁড়ি পাতিলে ধানগুলো যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিতে হয়, এই হাঁড়ি পাতিলগুলো কিন্তু তিনি মানে বহন করতে পারতেন। এটি হচ্ছে তার যে শক্তির কারণে তিনি এটা পারতেন। ওকে ভাইয়া, তিনি বড় হাঁড়ি পাতিলগুলো তুলতে পারতেন। লেখো ভাইয়া, বড় হাঁড়িগুলো তুলতে পারতেন, তুলতেন। ওকে, এটা লিখি বলে যে তিনি বড় হাঁড়িগুলো তুলতেন। তিনি আবার গাই পালতেন, মানে গরু। লেখো ভাইয়া, গাই পালতেন, গাই পালন করতেন। ওকে, দেখো রহিমার কত ভালো ভালো বৈশিষ্ট্যগুলো ছিল। তার রাগ একদমই ছিল না। দীর্ঘ 12 বছর তিনি মজিদের সাথে সংসার করেছেন, একথা লিখে ফেলো। দীর্ঘ 12 বছর তিনি, তোমাদের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, যে রহিমা মজিদের সাথে কত বছর সংসার করেছিলেন? দীর্ঘ 12 বছর। এই দীর্ঘ 12 বছর সংসার করতে গিয়ে তিনি মজিদকে অনেকবার মানে রাগী হয়েছে এরকম দেখেছেন। ওকে, মানে অনেকবার তিনি রাগতে দেখেছেন। রহিমা যখন এই যে উঠান দিয়ে হাঁটতো, তখন মজিদ রহিমাকে প্রভাব খাটিয়ে বলতো অমন করে হাঁটতে নেই। তাহলে আমি যদি তোমাকে বলি অমন করে হাঁটতে নেই, এই কথা কে কাকে বলেছিলেন? মজিদ রহিমাকে বলেছিলেন। চলো রহিমা সম্পর্কে আমি তোমাদেরকে আরেকবার একটু ক্লিয়ার করে দিই। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। মজিদ মিয়ার প্রথম স্ত্রী রহিমা কিন্তু ভাইয়া মোহাম্মদনগর গ্রামের মেয়ে, মানে লোকাল ব্যবসা আছে, কিন্তু ভালো মেয়ে ভাইয়া। আল্লাহকে ভয় পেত, কিন্তু মাজার মানতো না। মজিদ মিয়ার চিন্তা ভাবনার বিপরীতমুখী ছিল। মাজার নাম হলো স্বামীর অনেক অনুগত, স্বামীর গৌরবে গর্বিত, ঠান্ডা এবং ভীতু মানুষ ছিল। শারীরিক আকার ছিল লম্বা, চৌড়া এবং বেশ শক্তিসম্পন্ন। রাগ ছিল না। লেখো ভাইয়া, রাগ ছিল না। রহিমার রাগ ছিল না। কম কথা বলতেন, মানে স্বল্পবাসিনী। বড় হাঁড়ি পাতিলগুলো তুলতে পারতেন, গাই পালন করতেন, এবং তিনি মজিদের সাথে দীর্ঘ 12 বছর সংসার করে মজিদে তিনি অনেকবার রাগ হতে দেখেছেন। ওকে, আর তিনি যখন উঠান দিয়ে হাঁটতেন, তখন মজিদ তাকে বলতেন অমন করে হাঁটতে নেই। দেখো, তাহলে তুমি যে মনে করো যে ভাইয়া অনেক দিন লাগবে মুখস্থ করতে, ভাইয়া পারি নেই সেই, এগুলো বলিও না। হ্যাঁ, আচ্ছা তোমাকে আমি এখানে একটা কথা লিখে পেলো, যে আক্কাস আলী যে স্কুল কায়েম করতে চেয়েছিল, এই স্কুলের পরিবর্তে ভাইয়া, আক্কাস আলীর স্কুলের পরিবর্তে এই স্কুলের পরিবর্তে মজিদ মসজিদ কায়েম করেছে। মসজিদ, দেখো এটাকে বলা হয় রাজনীতি। আক্কাস কি কায়েম করতে চেয়েছে? স্কুল। এখন আক্কাস স্কুল কায়েম করতে চেয়ে আক্কাস মানুষ থেকে কালেকশন শুরু করেছে, অনেককে বলেছে। এখন এই যে মসজিদ সবাইকে ডেকে এনে বলেছে স্কুল কায়েম থেকে আমাদের এই এলাকায় একটা মসজিদ দরকার। এবার বলো, মানুষ আর বিরোধিতা করবে? তুমি যদি স্কুলের বিপরীতে মসজিদের কথা বলো, তাহলে মানুষের বিরোধিতা করবে। এটা হচ্ছে ইমোশনালি হিট করা। ঠিক আছে, দেখো এই মসজিদ, যখন মসজিদ বলেছে আমরা স্কুল কায়েম করা যাবে না, আমরা আমাদের এই এলাকায় একটা মসজিদ দরকার, বড় মসজিদ, আশেপাশে 4-5 এলাকা যখন আমাদের এই মসজিদে আসে। ওকে, এই যে মসজিদ কায়েম করবে, সবাই বলছে হ্যাঁ হ্যাঁ আমরা এই মসজিদ কায়েম করব। ওকে, এই মসজিদ কায়েম করার জন্য যত খরচ যাবে 12 আনা দিবে খালেক ব্যাপারী। লেখো ভাইয়া, 12 আনা দিবে খালেক ব্যাপারী। তোমাদের পরীক্ষাতে কিন্তু এটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। স্কুলের পরিবর্তে এলাকাতে যে মসজিদ হবে, এই মসজিদের খরচ 12 আনা দিবেন খালেক ব্যাপারী, বাকিগুলো দিবেন অন্যান্য লোক। লেখো, বাকি 4 আনা বা বাকিগুলো হচ্ছে অন্যান্য লোক। এটা লিখে ফেলো ভাইয়া। আক্কাসের স্কুলের পরিবর্তে এলাকাতে মসজিদ কায়েম করবে। ওকে, এই মসজিদের খরচ দিবেন কে? কায়েম মানে কি? প্রতিষ্ঠা। আচ্ছা, কায়েম মানে বুঝছো না। আচ্ছা, প্রতিষ্ঠা ভাইয়া। হ্যাঁ, প্রতিষ্ঠা লেখো ভাইয়া, মানে প্রতিষ্ঠা লেখো। হ্যাঁ, এই ওকে, বুঝছো? দেখ, সবাই বুঝছো, প্রতিষ্ঠা। তাহলে ভাইয়া মসজিদের 12 আনা খরচ দিবেন খালেক ব্যাপারী। তাহলে তুমি রহিমাকে জানলে, এবার জমিলাকে নিয়ে আমরা একটু পড়াশোনা করা উচিত। দেখো ভাইয়া, জমিলা, সবাই একটু জমিলা, এই জমিলা কে ছিলেন মনে আছে তো সবার? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজিদ মিয়ার দ্বিতীয় স্ত্রী গরিব ঘরের মেয়ে, বয়স ছিল অনেক কম, নিতান্তই কিশোর। হ্যাঁ, রহিমা একটু বকা দিলে তার চোখে জল আসতো। দেখো রহিমা কিন্তু তার সতীন, এরপরও রহিমা
এই জমিলাকে দেখলে তার একটা শাশুড়ি শাশুড়ি ভাব আসতো। তো রহিমার মনে রাখতে হবে ভাইয়া, রহিমার কিন্তু কোনো সন্তানাদের ছিল না। একসময় জমিলা মসজিদের মুখে থুতু দিয়েছিল। হ্যাঁ, এটা মনে রাখবা। জমিলা জিদে একদিন মসজিদের মুখে মানে তার স্বামীর মুখে থুতু দিয়েছিলেন। মাজার এবং অন্ধবিশ্বাসের বিপরীত ছিল সন্ধ্যা হতে সবাই লেখবে সন্ধ্যা হতে না হতে ঘুমিয়ে পড়তো। দেখো সে তো আসলে বেশি বড় মানুষ ছিল না, তো সে একটা অলস টাইপের ছিলেন। জমিলা সন্ধ্যা হতে না হতে সে ঘুমিয়ে যেত। তো অনেক সময় তার এশার নামাজ মিস যেত, মাগরিব নামাজ সে কিন্তু পড়তো। মাঝে মাঝে যায় নামাজের শেষদায় ঘুমিয়ে পড়তো। ওই যে দেখবে, এটা তোমাদের অনেকের অভ্যাস আছে, তো এশার মানে অনেকেরই সন্ধ্যায় ঘুম এসে যায়। এই যে এই জমিলার ঠিক এরকম ছিল, সন্ধ্যায় ঘুম এসে যেত, মাঝে মাঝে সে যায় নামাজে ঘুমিয়ে যেত। বুঝাইতে পেরেছি? এখানে তোমাকে আরো মনে রাখতে হবে যে একদিন এই মসজিদের সাথে কখনো কেউ মুখের উপর কোনো কথা বলেনি। এই জমিলা শুধু একমাত্র, মনে রাখবা, মসজিদের মুখের উপরে কথা বলছে শুধু একমাত্র একজন, সেটা হচ্ছে জমিলা। এই কারণে জমিলাকে মাজারে বেঁধে রাখা হয়েছে। দেখো, এই জমিলাকে মসজিদ মাজারে এনে বেঁধে রাখলো। ওকে, এটাও লিখে নাও। ঠিক আছে, এটা লিখে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জমিলাকে মসজিদ মাজারে বেঁধে রাখছে। আশা করছি একদম সহজে প্রত্যেক শিক্ষার্থী বুঝে পেরেছো। দেন আমরা তাহের কাদেরের বাপ সম্পর্কে জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, তুমি তো দেখছো ওই যে ভাইয়া তাহের এবং কাদের মাছ ধরেছে, এই তাহের কাদেরের বাপ সম্পর্কে আমাদের একটু জানা উচিত। ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহের কাদেরের বাপের নাম পাওয়া যায়নি। বদরাগী এবং খুবই জেদি মানুষ ছিলেন, একসময় অনেক বুদ্ধিমান মানুষ ছিলেন। তার চারটি সন্তান ছিলেন, একজন হচ্ছে রতন, একজন হচ্ছে তাহের, একজন হচ্ছেন কাদের, একজন হচ্ছে হাসুনির মা। এই যে ভাইয়া তাহের কাদের রতনের বোনের নামও পাওয়া যায়নি। তার বোনের নাম তার এই যে ছেলের নামে, হাসুনি হচ্ছে তার ছেলের নামে তাকে পরিচিত হচ্ছিল হাসুনির মা। তাহলে ভাই আমি যে তোমাকে বললাম তাহের কাদেরের বাপ, তাদের চারটি সন্তান ছিল, রতন, তাহের, কাদের। আর রতন তাহের কাদেরের বোন হচ্ছে হাসুনির মা। তো হাসুনি তাহলে তাদের কি হয়? হাসুনি হচ্ছে রতন তাহের কাদেরের বাগিনা। ওকে, এই আশা করছি সবাই বুঝছো ভাইয়া। একটু এই জিনিসটা একটু মনে রাখবা। দেন ভাইয়া তাহের কাদেরের বাপের যে জিনিসটি হয়েছে এখানে খেয়াল করো ভাইয়া, বউয়ের সাথে ঝগড়া, গালিগালাজ করতো, বউ তাকে গালিগালাজ করতো। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার সেপার। এই যে তাহের কাদেরের বাপকে তুমি দেখতে পাচ্ছ, তাহের কাদেরের বাপ বুড়ো হয়ে গেছে। বুড়ো হলে কি হবে? তারা সারাদিন ঘরের মধ্যে ঝগড়া করতো, মানে সে তার বউকে ইচ্ছা মতো গালিগালাজ করতো, বউ তাকে ইচ্ছা মতো গালিগালাজ করতো। ওকে, খেলা সমানের সমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে নিজের মেয়ের গায়েও হাত তোলে। এই যে তাহের কাদেরের বাপকে তুমি দেখতে পাচ্ছ, খেয়াল করো, এটা আমি তোমাকে এভাবে বুঝাই। তাহের কাদের বাপ যে ঘরের মধ্যে ঝগড়া করে, এই কথা হাসুনির মা মানে তার মেয়ে মসজিদের কাছে গিয়ে বলে দিয়েছে। মসজিদের কাছে গিয়ে বলে দেওয়ার পরে মসজিদ এই বুড়াকে জিজ্ঞাসা করাতে সে খুবই সম্মানহানি হয়েছে। সে চিন্তা করেছে আমাদের বাড়ির পাশেও কোনো বাড়ি নেই, ঘরের মধ্যে কেউ না যে বলে দিব, অবশ্যই হাসুনির মা বলেছে, মানে তার মেয়ে বলেছে। সে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়িতে এসে হাসুনির মাকে সেই লেভেলের একটা মায়ের দিয়েছে। ওকে, মায়ের দেওয়ার পরে মেয়েটা আসলে খুবই কষ্ট পেয়েছে, আবার মসজিদ পীরের কাছে গিয়ে বলে দিয়েছে। ওকে, এই বলে দেওয়ার পরে তাহলে তুমি কাহিনীটা বুঝতে হবে, প্রথমবার যে তারা বুড়াবুড়ি ঝগড়া করে এই কাহিনী মসজিদের কাছে গিয়ে বলে দিয়েছে। মসজিদ কেন জিজ্ঞাসা করেছে? এই কারণে বুড়া আবার তার মেয়েকে সেই লেভেলের একটা মায়ের দিয়েছে, মেয়েকে হাসুনির মা। মায়ের দেওয়ার পর সে আবার মসজিদকে বলে দিয়েছে, এইবার এই বুড়ার বিচার করবে মসজিদ। ওকে, মেয়ের গায়ে হাত তোলার অপরাধে মসজিদ তাহের কাদেরের বাপের বিচার করে। কে বিচার করে? মসজিদ। এখানে তোমাকে কাহিনীটি সুন্দর করে মনে রাখতে হবে। সে 3টা শর্ত দেয়। একটা হচ্ছে মেয়ের থেকে মাপ চাইতে হবে, 2 নম্বর হচ্ছে মাজারে 5 পয়সা সিন্নি দিতে হবে, তৃতীয় হচ্ছে এই মেয়েকে ঘরে অনেক বেশি যত্নে রাখতে হবে। তাহলে ভাইয়া 3 নম্বর লেখো ভাইয়া, মেয়েকে ঘরের মধ্যে, মেয়েকে হাসুনির মা লেখো ভাইয়া, হাসুনির মা। ওকে, হাসুনির মা। তাহলে ভাইয়া মেয়েকে কি করতে হবে? যত্ন, অনেক বেশি যত্ন করতে হবে। এই 3টা সবাই একটু লিখে ফেলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো মসজিদ যখন এই বুড়ার বিচার করেছে সে অনেক বেশি অপমানিত হয়েছে। অপমানিত হয়ে সে কি করেছে জানো? সে ঘরে এসে শুয়েছিল। 2 দিন সে এমনভাবে শুয়েছিল তাকে মনে হচ্ছে সে মারা গিয়েছে।
2 দিন শুয়ে থাকার পরে সে হঠাৎ করে 2 দিন সে উপোস ছিল, 2 দিন পরে সে বলছে আমারে সাইডটা ছেড়ে দিবি মা? হ্যাঁ, সে বলছে আমার সাইডটা চিড়া এনে দে, আমারে পানি দে, এ কথা বলেছেন। বলার পর এ হাসনের মা, সে তো আসলে মেয়ে বাপের প্রতি অত্যন্ত দরদ থাকতেই পারে। পরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এই মেয়ে তার বাপকে চিড়া দিয়েছে, পানি দিয়েছে, দুইবার চিড়া দিয়েছে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বুড়া অনেক বেশি অপমানিত হয়েছে। হ্যাঁ, এই বুড়া অনেক বেশি অপমানিত হয়েছেন, অপমানিত হয়ে সে নিরুদ্দেশ হয়ে গেছেন। তাহলে তোমরা মনে রাখবা যে তাহের কাদেরের বাপ একসময় নিরুদ্দেশ হয়ে গেছেন, এটা লিখে ফেলো। ওকে, আমারে সাইডটা চিড়া এনে দে, আমারে পানি দে, এই কথাগুলো কে বলেছিলেন? হাসুনির মানে তাহের কাদেরের বাপ হাসুনির মাকে বলেছিলেন। ওকে, মানে বাপ মেয়েকে বলেছিলেন আমারে 4টা চিড়া দে 2 দিন। তাহলে সে নিজে নিজের মেয়েকে মেরেছে, আবার নিজের মেয়ে থেকে মাপও চেয়েছে। বুঝতে পেরেছ? 2 দিন সে লজ্জায় উপোস ছিল, এরপরে সে হচ্ছে চিড়া খেয়েছে, খেয়ে এরপরে সে হচ্ছে নিরুদ্দেশ হয়ে গেছে। তার মানে তাহের কাদেরের বাপের ঘটনা এখানেই শেষ। ওকে, আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছ। তবে এখানে তোমাকে যে জিনিসটি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে বিচার বসেছে, এই বিচার বসার আগে মজিদ যে কোনো কথা বলতো অনেক ভেবে চিন্তে বলতো যেন তার প্রভাবটা থাকে। তো সে নিজে তো বিচার করলে হবে না, সে যে সিদ্ধান্ত দিত সেই সিদ্ধান্ত খালেদ ব্যাপারীর মুখ দিয়ে বের করাতো। এখানে তোমাকে মনে রাখতে হবে সে যখন এই বিচারে বসছে তখন সে একটা কাহিনী বলেছিলেন। বলি মুস্তালিকের যুদ্ধ যেটা আছে, লেখা ভাইয়া মুস্তালিক, বলি মুস্তালিকের যে যুদ্ধ আছে সেটি 5ম হিজরিতে হয়েছে। এই 5ম হিজরিতে যে মুস্তালিকের যুদ্ধ হয়েছে, এই মুস্তালিকের যুদ্ধে 5ম হিজরিতে বিবি আয়েশা ভুলে থেকে গেছেন এবং সব সৈন্য চলে আসছেন। লেখো ভাইয়া বিবি আয়েশা, আয়েশা। তাহলে ভাইয়া আবার বলছি, তিনি যে কোনো বিচার করতেন আগে মানুষের মন নরম করে ফেলতেন। কে ভাইয়া? মজিদ যখন এই বুড়ার বিচার করতে বসছেন আগে মানুষের মন নরম করে বলছেন। কিভাবে বলছেন? সে বলছে যে বনি মুস্তালিকের যুদ্ধে 5ম হিজরি, প্রত্যেকটা এমসিকিউ ভাইয়া, 5ম হিজরিতে বনি মুস্তালিকের যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো না কোনো কারণে সাহাবীদের সাথে আসতে পারেনি, তিনি থেকে গেছেন ভুলে। পরে যে কাহিনীটি হয়েছে, এক নওজোয়ান সিপাহী এই আয়েশাকে নিয়ে এসছেন, বাট এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অনেকেই অনেক কুৎসা রটনা করেছে, খারাপ কাহিনী রটনা করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, সে আয়াত হলো সূরা নূর। আরে এগুলো একটু লিখে বলবে, সূরা নূর। হ্যাঁ বিবি আয়েশা, তোমরা এটা লিখে বলো সূরা নূর। তাহলে ভাই কি কি বলেছি বলো? বনি মুস্তালিকের যুদ্ধ 5ম হিজরিতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে গেছেন বলে, পরে একজন সিপাহী নওজোয়ান তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এসেছেন। তিনি শুনো কিভাবে নিয়ে এসেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ঘোড়ায় বসাইছেন আর তিনি হচ্ছেন হেঁটে হেঁটে আসছেন। বুঝছো? এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওটে আর কি ওটে বসাইছেন, তিনি হেঁটে হেঁটে আসছেন। আর হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সময় তিনি মজিদ এই সময় সূরা নূর তেলাওয়াত করেছেন। এই কারণে সবার মন নরম হয়ে গেছে। মনে রাখবা সূরা নূর, সূরা নূর। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে। আমি তাহের কাদেরের বাপ নিয়ে তোমাকে কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছি, বিচার কিভাবে হয়েছে, এরপরে বিচারের সবাই যে বসছেন সেটা কিভাবে হয়েছে সেটা আমি তোমাকে বলেছি। তো তিনি মজিদ বলছেন এই মিয়া তোমার দিলে কি ময়লা আছে, এভাবে অনেক কথা বলেছিলেন। এক সময় তিনি বলছে তুমি তোমার মাইয়ারে ঠ্যাঙ্গাইছো কেন? তো এগুলো তো আসলে তোমরা একবার পড়লে পাবা, তুমি তোমার মাইয়ারে ঠ্যাঙ্গাইছো কেন। মজিদ তাহের কাদেরের বাপকে বলছে তুমি তোমার মাইয়ারে ঠ্যাঙ্গাইছো কেন। এই কথা বলাতে সে খুব মন খারাপ করে তার মেয়েকে যাই মাইর দিয়েছে। শেষ। অনেক বেশি সবাই আশা করছে বুঝছো। দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন হাসুনির মাকে নিয়ে কথা বলবো, সবাই একটু খেয়াল করবো। হাসুনির মা, ওকে, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি হাসুনির মা। আচ্ছা, হাসুনির মা, হাসুনি হচ্ছে মোটা তাজা পোলা, তাহের কাদেরের বোন হচ্ছে হাসুনির মা, বিধবা, দরিদ্র এবং দুর্বল, স্বামীর মৃত্যুর পর বাবার বাড়িতে চলে আসে। বিধবা, বিয়ে করতে তার আপত্তি, সে আর বিয়ে করবে না। শ্বশুর বাড়িতে যায় না, শ্বশুর বাড়ির মানুষ অনেক খারাপ, জ্বর এলে অনেক ধরনের হইচই করতে থাকে। অন্যের বাড়িতে সে ধানের কাজ করত। মনে রাখবা এই যে
এখানে তোমার যে এমসিকিউ আছে সেটা একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। সে যখনই জ্বর আসতো তখন হইচই করতো, হইচইয়ের পাশাপাশি সে তিনটা কথা বলতো, হাসিনি কোথায়, ছাগল কোথায়, আর তার আরেকটা ছিল তার লাল জুটিওয়ালা মুরগি। লেখো ভাইয়া, সে বলতো এ আমার হাসিনি কোথায়, হাসিনি কোথায়, এ আমার একটা ছাগল আছে, ছাগল কোথায়। তার একটা লাল জুটিওয়ালা মুরগি ছিল, লাল জুটি ভাইয়া, লাল জুটি, লাল জুটিওয়ালা মুরগি, মুরগিটা কোথায়, এই তিনটা বলে সে হইচই করতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হাসনির মাকে মজিদ একটা শাড়ি দিয়েছে, শাড়ির রং ছিল বেগুনি আর শাড়ির পাড় ছিল কালো। তাহলে আমি যদি তোমাকে বলি, ধরো মজিদ এই হাসনির মাকে একটা শাড়ি দিয়েছিল, তো তোমরা ধরো শাড়িটা যদি আমি, ধরো শাড়িটা যদি এরকম হয়, তুমি জাস্ট শাড়িটার রং কিভাবে মনে রাখবা? হ্যাঁ, এইভাবে ধরো, এটা হচ্ছে শাড়ি, এই শাড়িটার এই যে ভাইয়া পাড় এগুলো হচ্ছে কালো, আর শাড়িটার এই যে ভাইয়া মূল যে রংটা এটা হচ্ছে বেগুনি। কে দিয়েছে এটা ভাইয়া? এটা মজিদ হাসুনির মাকে দিয়েছে। দেখো প্রত্যেকটা এমসিকিউ তোমার মুখস্থ না ভাইয়া। সে বলতে এই আমার হাসুনি কোথায়, মানে চিল্লে চিল্লে বলতো, হয়েছে করতো, হাসুনি কোথায়, হাসুনি কোথায়, ছাগল কোথায়, ছাগল কোথায়, লাল জুটেলো মুরগিটি কোথায়। ওকে, এই দেন এই যে মজিদ হাসুনির মাকে একটা শাড়ি দিয়েছিল, শাড়িটি ছিল বেগুনি রঙের এবং শাড়ির পাড় ছিল কালো। ওকে, শাড়িটি ছিল বেগুনি রঙের আর শাড়ির পাড় ছিল কালো। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে? এই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হাসুনির মা অনেক সময় মজিদের কাছে আসতেন, রহিমা বাবির কাছে আসতেন, রহিমা বাবির অনেক কাজগুলো করে দিতেন। সে মাঝে মাঝে এসে বলতেন আমার যেন মৌত হয়। ওকে, আমার যেন মৌত হয়। ওই যে তিনি এসে বলতেন, একবার বলছেন যে বুড়ো বুড়িরা আল্লাহ নিয়ে যাক, আবার বলছেন আমার মৌত হয় না কেন, আমার যেন মৌত হয়, একটু মজিদ পীরকে বলেন আমার এই মৌতের জন্য দোয়া করতো। রহিমা বাবি বলছে তোমার যদি মৌত হয় তোমার হাসুনির কি হবে? সে বলছে আমার হাসুনিকে আপনারা দেখবেন। ওকে, এই ছিল হাসুনির মার কাহিনী। ঠিক আছে, আশা করছি প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেকটা এমসিকিউ একদম সহজে ক্লিয়ার হয়েছে। ওকে, বুঝছো ভাইয়া? আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুদু মিয়া সম্পর্কে জানবো। আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি দুদু মিয়ার কাহিনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুদু মিয়ার 7 জন ছেলে ছিল। কয়জন ছেলে ছিল ভাইয়া? 7 জন ছেলে ছিল। তো এই দুদু মিয়া যে কাহিনীটি হচ্ছে সেটি হচ্ছে, দুদু মিয়াকে ধরা একবার বলছে যে কলমা জানো মিয়া, এই যে ভাইয়া এটা লিখে ফেলেছে, কলমা জানো মিয়া, কলমা জানো মিয়া। এই কথা কে বলেছেন? মজিদ দুদু মিয়াকে বলেছেন। লেখো সবাই, কলমা জানো মিয়া এই কথা কে বলেছিলেন? মজিদ দুদু মিয়াকে বলেছিলেন। ওকে, তো সে বলছেন আমি গরিব মূর্খ মানুষ, মানে গরিবরা স্বাভাবিকভাবে এই কথাগুলো বলতে চায় যে আমি গরিব মূর্খ মানুষ। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুদু মিয়া বলতে চায় আমি গরিব মূর্খ মানুষ। এই কথাগুলো যখন হয়েছে, 7 ছেলের মধ্যে এক ছেলে ছিল তার সাথে, এটা লিখে ফেলছে ভাইয়া, 7 ছেলের মধ্যে এক ছেলে ছিল তার সাথে। ওকে, মনে রাখতে হবে ভাইয়া, দুদু মিয়া মাথা কিন্তু আধা পাকা চুল ছিল। তো আধা পাকা চুল ধরো সে চুলকায় আর মুখে লজ্জার হাসি। তাকে যে মজিদ প্রশ্ন করেছে কলমা জানো মিয়া, তখন সে ধরো এই যে ভাই এইভাবে ধরো গাঁড় গুজে, এটা মনে রাখবে যে আমি যে চিত্রটা দেখেছি এটা মনে রাখবে যে এইভাবে গাঁড় গুজে আধা পাকা চুলকে এভাবে চুলকায়, হ্যাঁ চুলকায়, দুদু মিয়ার লজ্জার হাসি। তার এই যে তাকে বলছে কলমা জানো মিয়া, এই যে মজিদ তাকে প্রশ্নটা করেছেন, তার সাথে যে তার যে ছেলেটা ছিলেন সেই ছেলেটাও হাসি দিয়েছে, এটা মনে রাখবা, হাসি দিয়েছে। ওকে, এরপরে খালেক ব্যাপারী বলছে কলমা জানোস না বেটা, এই কথা বলেছেন কে? দুদু মিয়াকে কলমা জানো মিয়া এই কথা বলেছিলেন মজিদ, আর কলমা জানোস না বেটা এই কথা বলেছেন খালেক ব্যাপারী। ভাইয়া কলমা জানোস না বেটা এই কথা বলেছিলেন ভাইয়া খালেক ব্যাপারী। এটাও তোমাকে মনে রাখতে হবে, খালেক ব্যাপারী এলাকায় একটা বক্তব্য দিয়েছেন। তো এই দুদু মিয়াকে বলছেন তুই এক কাজ করবা, আমার যে বক্তব্য দিয়েছি সেই বক্তব্যে গিয়ে তুমি পড়বা। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছ। এবার প্রিয় শিক্ষার্থী, অনেকক্ষণ লাগে কথাগুলো, তো আসলে কাহিনী তো কম না, বুঝো না? এই যে আমেনার কাহিনী বলতে তো তোমার কম সময় লাগবে না। ঠিক আছে,
আচ্ছা, এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমেনার ব্যাপারে আমি একটু দ্রুত বলে দিই, খেয়াল করো। আমেনা খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী, 13 বছর বয়সে খালেক ব্যাপারীর সাথে বিয়ে, বর্তমান বয়স 30, এটা মনে রাখবা। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী, 13 বছর বয়সে খালেক ব্যাপারীর সাথে বিয়ে, বর্তমান বয়স 30। তার স্বামী তাকে আউয়ালপুরের পীরের পানি পড়া আনতে বলল, সতীন তানু বিবির হিসেবেও মানে সতুন মানে এইটা খেয়াল করো। আমেনার সতীন হচ্ছে তানু বিবি, তানু বিবির প্রতি বছর সন্তান হতো, কিন্তু আমেনার কোনো সন্তান হয় না। তো আমেনা চিন্তা করেছে ওই যে আউয়ালপুরে যে পীর আছেন তার পানি পড়া আনলে যদি কোনো কাজ হয়। এখন আর সবাই খেয়াল করো, খালেক ব্যাপারী আউয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনবে না? আনবে না। কেন আনবে না? কারণ হচ্ছে সে হচ্ছে মোহাম্মদনগর গ্রামের মাতব্বর। এই যে মোহাম্মদনগর গ্রামের সকল মানুষকে কিন্তু সে না করে দিয়েছে কেউ যেন আউয়ালপুরে না যায়, তাহলে সে কিভাবে যাবে? এরপরও আমেনা তো বউ, বউ যেহেতু অনুরোধ করেছে সে নিজে যাবে না, সে দলামিয়াকে বলেছিলেন। তাহলে দলামিয়াকে বলেছিলেন নিঃসন্তান আমেনা সন্তান কামনা অধীর হয়ে মসজিদের প্রতিদ্বন্দ্বী পীরের প্রতি আস্থাশীল হয়, মসজিদ আমেনার চরিত্রে কলঙ্ক আরোপ করে। কিভাবে করে সেটা আমি তোমাদেরকে বলবো। হ্যাঁ, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমেনার ব্যাপারে একটা তোমরা কাহিনীগুলো জানো। আচ্ছা, দলামিয়া আছে না ভাইয়া, তো এই যে খালেক ব্যাপারে দলামিয়াকে বলছে, তোমরা একটু এইটা কাহিনী মনে রাখবা। খালেক ব্যাপারে দলামিয়াকে বলছে প্লিজ তুমি গিয়ে একটা ভোর রাতে যাবা, ভোর রাতে গিয়ে ওই গ্রাম থেকে মোহাম্মদনগর গ্রাম থেকে পানি নিয়ে আসবা, সরি আউয়ালপুরের পীর থেকে পানি পড়া নিয়ে আসবা। ওকে, এখন সে তো হচ্ছে এই যে সে কিন্তু একটু ভয় পাইতো। তো সে চিন্তা করছে আমি আউয়ালপুরের পীরের কাছে কেমনে যাব, আমি তো যাইতে পারবো না। পরে সে কি করছে, মসজিদের কাছে গেছে। সে মসজিদের কাছে অনুনয় বিনয় করছে প্লিজ আপনি পানি পড়া দেন, আপনি পানি পড়া দেন যেভাবে। মসজিদ তো রাগে ক্ষোভে কি আমি থাকতে খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা আমার কাছে পানি পড়া না আমি নিয়ে আউয়ালপুরের পীরের কাছে লোক পাঠায়, সে কোনোভাবে পানি পড়া দেয়নি। এবং এই দলামিয়া বাসায় যাওয়ার আগে আগে মসজিদ খালেক ব্যাপারীর বাড়িতে চলে গেছে, চলে গিয়ে বলেছে যে যদি ধরো হচ্ছে প্যাচ পড়ে যায়, ধরো এই যে যদি প্যাডের মধ্যে একটা প্যাচ থাকে, সে তার মতো বলেছে যদি প্যাচ থাকে তাহলে সন্তান হয় না। তো সে বলেছে কারো 7 প্যাচ থাকে, কারো 14 প্যাচ থাকে, কারো হচ্ছে 21ও থাকে, এরকম বলেছে। আবার এই যে রহিমা, মজিদের স্ত্রী রহিমা, রহিমার কোনো সন্তান হয় না। কেন? রহিমার 14 প্যাচ ছিল। এটা লিখে ফেলো, এটাও তুমি মনে রাখতে হবে যে রহিমার 14 প্যাচ ছিল। ওকে ওকে ভাইয়া, সবাই এটা লিখেছো, রহিমার 14 প্যাচ ছিল। রহিমার কত প্যাচ ছিল ভাইয়া? রহিমার 14 প্যাচ ছিল। সে বলছে যে প্যাটের মধ্যে যদি ধরো হচ্ছে বেড়ি পড়ছে, এটা লিখে দিতে পারো যে বেড়ি, সে বলছে প্যাটের মধ্যে যদি বেড়ি পড়ে ওই বেড়িটা আগে পরিষ্কার করতে হয়। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সে এই আমেনার প্রতি সে জিদ উঠাবে, আমেনাকে সে শাস্তি দিবে কিভাবে। তো সে আমেনাকে বলছে, কাহিনীটা শুধু ছোট্ট করে শোনো। সে আমেনাকে বলছে ধরো সেহরি না খেয়ে রোজা রাখতে হবে, ইফতার না করে মাজারে আসতে হবে। মানে ইফতারের সময়, সেহরির সময় সেহরি যদি কেউ না খায়, খেয়াল করো সেহরির সময় আমেনা একদিন শুক্রবারের পরে রোজাও রেখেছে, সেহরির সময় সেহরি খায়নি, ইফতারের সময় ইফতার না করে মাজারে চলে আসছে, সারাদিন কোরআন তেলাওয়াত করেছে। আবার রহিমা ঠিক দুপুরবেলায় পানি পড়া নিয়ে গেছে মসজিদের, ওই পানি পড়া দিয়ে গোসল করে এসছে, এরপরে মাজারে এসছে, মাজারে এসে বলেছে 7 প্যাক দিতে হবে, মানে পুরো মাজারে এই উপোস থাকা অবস্থায় 7 বার ঘুরতে হবে। তুমি খেয়াল করো, দেখো 7 বার যদি 7 প্যাক যাদের তাদের সন্তান হয়, 7 প্যাকের উপরে যাদের তাদের আর সন্তান হয় না। এই যে মসজিদ আমেনাকে বলছে যে এই পুরো মাজার 7 প্যাক দিতে হবে। তুমি আমাকে বলো, একটা লোক সেহরি না খেয়ে রোজা রেখেছে, ইফতার না করে এখানে এসছে, লোকটা টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। পরে আমেনা যখন ঘুরতে দিয়েছে, ঘোরা শুরু করেছে, 1 বার 2 বার 3 বার ঘোরার সময়ে আমেনা ঘুরে পড়ে গেছে। বুঝতে পেরেছ? আমেনা ঘুরে পড়ে গেছে। এই আমেনা ডান দিক থেকে শুরু করেছে, এটা মনে রাখবা যে ডান দিক থেকে শুরু করেছে, এইটা তোমাদের এমসিকিউ আসবে। এই ঘুরে পড়ে যাওয়ার পরে আমেনার ব্যাপারে মসজিদ অনেক খারাপ কথা বলেছিলেন এবং বলছে আপনি এটাকে খালেক ব্যাপারীকে বলেছেন আপনি ওনাকে তালাক দিয়ে দেন। এই কাহিনী তোমরা মনে রাখবা। শেষ, আমেনার ব্যাপারে তোমাদেরকে মোটামুটি বলেছি। এরপরে ভাই আউয়ালপুরের গ্রামের নতুন পীর, এই কাহিনীটি একটু সবাই শোনো। যে এই সময় পীর সাহেবের প্রধান মুরিদ আউয়ালপুর গ্রামের নতুন পীর, যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ সহকারে ক্লাস করতে হবে ভাইয়া। আউয়ালপুর গ্রাম,
এ সময় পীর সাহেবের প্রধান মুরিদ মতলুব মিয়া হুজুরের গুণাগুণ সহজ ভাষায় ব্যাখ্যা করে। পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন। মসজিদের সাথে নতুন পীরের সাঙ্গপাঙ্গদের তিনজনের সাথে কথা হয়। আচ্ছা, এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মতলুব মিয়া আউয়ালপুরের পীরের অনেক গুণাগুণ ব্যাখ্যা করেছেন। দেন সে বলেছেন যে আমাদের পীর সাহেব এত বেশি ক্ষমতাবান যে তিনি সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন। তোমাকে কিন্তু কাহিনীটি বুঝতে হবে, সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন। তুমি তো অবাক, কি সূর্যকে ধরে রাখেন? পরে কাহিনীটি করছে কি, তিনি সূর্যকে ধরে রাখতে পারেন, কিন্তু তিনি তো সূর্যকে ধরে রাখতে পারেন নাই। তো তিনি যে কোনো একটা কারণে ওই দিনের জোহরের নামাজ জোহরের সময় পড়তে পারেননি, আসরের সময় পড়ছেন। তার মানে তিনি সূর্যকে ধরে রাখতে পারেননি। মজিদ এই কাহিনীটি দেখছেন। তিনি পরে আবার আরেকটা ওয়াচ করেছেন যে সৎসঙ্গের সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ, সোবতে সলে কোরআয়ে সলে কুনাত, এভাবে আছে, আমি তোমাদেরকে সেটি দেখাবো। এই মোহাম্মদ দেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মজিদ যখন দেখেছে, তো মজিদ এই আউয়ালপুরের পীরকে প্রশ্ন করতে গিয়েছে। তো বলেছে যে তোমাদের পীর যদি সূর্যকে ধরে রাখতে পারে, তাহলে তোমরা জোহরের নামাজ আসরের সময় পড়ছো কেন? এরপরে সে বলছে তোমাদের এটা ভাইয়া ভণ্ডামি, এটি শয়তানি, এটি মানুষের ঈমান নষ্ট করা। এভাবে সে অনেক কথা বলে সেখান থেকে চলে আসছে। এসে আবার এলাকার লোকদেরকে নিয়ে বসে বলছে এরা ঈমান নষ্ট করে, এদের এখানে আর যাওয়া যাবে না। পরে খালেক ব্যাপারে বলে দিয়েছেন, আর সেখানে কেউ যায় না। এই কাহিনী তোমরা মনে রাখবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মতিগুঞ্জ সড়কের উঠে ফিরতি মুখে পথ ধরে মসজিদ একবার পেছনে ফিরে তাকিয়ে তুতু ফেলে তাওবা করে। এই তাহলে তুমি এখান থেকে কি বুঝলা? আউয়ালপুরের নতুন পীর, তার হচ্ছে মতলুব খা। সেখানে দুইটা কাহিনী হচ্ছে, একটা হচ্ছে তিনি বলছেন সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন, আর হচ্ছে তিনি ওয়াজ হচ্ছে সোহবতে সলে কোনায় সলে কুনাদ, সোহবতে মানে এই সলে কোনায় সলে কুনাদ, এই যে কথাগুলো আছে তিনি এই কথাগুলো ওয়াজ করেছেন। ঠিক সেদিন মসজিদ গিয়েছেন, তো তারা দুপুর বেলায় জোহরের নামাজ না পড়ে আসরের সময় পড়েছেন। তো দেখো, তারা তো সেখানে সূর্য ধরে রাখতে পারেনি, মসজিদ সেটি মিথ্যা প্রমাণিত করেছে আর কি। তারপর মসজিদ সেখান থেকে চলে আসছেন, এই হচ্ছে কাহিনী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিন আমরা দেখব যুবকদের আউয়ালপুরে হামলা। তোমাদেরকে ভাইয়া সেটি বলেছি যে যুবকদের আউয়ালপুরে হামলা। পরের দিন দুপুরে একদল যুবক মসজিদকে না জানিয়ে একটা জিহাদি জোশে বলিয়ান হয়ে পীর সাহেবের সবাই গিয়ে উপস্থিত হলো। পরে তারা বড় সড়কটা উত্তর দিকে না গিয়ে দক্ষিণ দিকে গেল। করিমগঞ্জে একটা হাসপাতাল আছে। তুমি এই কাহিনীটি পড়লে এত মজা পাবা যে কিছু যুবক কোথায় গিয়েছে? আউয়ালপুরে গিয়েছে। কিন্তু আউয়ালপুরে কি কাহিনী ঘটেছে সেটা কোনো কিছুই বলে নাই। বলে যে পরে তারা উত্তর দিকে না গিয়ে দক্ষিণ দিকে গেছে। কোথায়? করিমগঞ্জ হাসপাতালের দিকে। তার মানে এখান থেকে তুমি বুঝে নিয়েছো, ওই যে যুবকরা আউয়ালপুরে গিয়েছে তারা সেখানে ভালো মানের মায়ের খেয়েছে। এখানে যারাই মায়ের খেয়েছে তার মধ্যে একজন হচ্ছে কালো মিয়া। তোমাদের একটা এমসিকিউ আছে যে ভাইয়া কালো মিয়া গুঙ্গায়, এটা মনে রাখবা যে ভাইয়া কালো মিয়া গুঙ্গায়। কি বলেছি? কালো মিয়া গুঙ্গায়। এই প্রশ্নটা তোমাকে মনে রাখতে হবে যে কালো মিয়া হচ্ছে গুঙ্গায়। ওকে, এই সব একটু লিখে ফেলো যে কালো মিয়া গুঙ্গায়। না, অনেক দিয়েছি। ওকে, আচ্ছা। এরপর ভাইয়া এই যে তো এরা তো ওই দিন গিয়েছে, পরে বিকেলে মসজিদ এদেরকে হসপিটালে দেখতে গেছে। এটা মনে রাখবা, মসজিদ পরে এদেরকে হসপিটালে দেখতে গেছে। পরে মসজিদ এদেরকে হসপিটালে যে দেখতে গেছে, হসপিটালে দেখতে গিয়ে কম্পাউন্ডারকে সে ডাক্তার মনে করেছে। এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। মসজিদ কম্পাউন্ডারকে ডাক্তার মনে করে বলেছে যে এই যুবক এদেরকে একটু ভালো করে দেখিয়েন। পরে কম্পাউন্ডার যখন দেখলো যে মসজিদ কোনো টাকা পয়সা দেয় না, কম্পাউন্ডার একদম রসকস শূন্য, সেই কথাকে কোনো গুরুত্বই দেয় নেই। খুবই মনে রাখবা যে হসপিটালে, করিমগঞ্জ হসপিটালে মসজিদ তার লোকদেরকে দেখতে গেছে। এই যে দেখতে গেছে, এখানে কম্পাউন্ডারকে বলেছে প্লিজ এদেরকে একটু দেখে রাখেন। কম্পাউন্ডার এটাকে একদম গুরুত্বই দেয় নেই। ওকে, কেন দেয় নাই খেয়াল করো, যে মসজিদ ওই কম্পাউন্ডারের কোনো টাকা পয়সা দেয় নেই। সো সব কিছু কি টাকা পয়সা ছাড়া চলে না। ওকে, এই প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি আমরা সব এটা বুঝতে পেরেছি। দেন আমরা যেটি দেখবো ভাইয়া খালেক ব্যাপারী। আচ্ছা, পানি পড়ার বিষয়ে তো আমি তোমাদেরকে মোটামুটি বলেছি। তানবী বিবি হলো আমাদের সতীন, আউয়ালপুর মবদাদ, তেঁতুল গাছের কথা বলেছি। হাসিনীর নানি মারা গেছেন। ওকে, ওই যে ভাইয়া তাহের কাদেরের মা মারা গেছেন, এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, বুঝছো? তাহের কাদেরের মা মারা গেছেন, তো তার জানাজা পড়াবেন মোল্লা শেখ। এটা লিখে ফেলো ভাইয়া, মোল্লা শেখ। এইটা মনে রাখবা।
ওকে, মানে হাসুনির নানি তাহের কাদেরের মা, ওই যে ভাইয়া বুড়া, যে বুড়ার স্ত্রী বুড়ি ঝগড়া করতো যে, তো সে মারা যাওয়ার পরে হাসুনির মা মজিদের সাথে দেখা করতে এসছে। তো হাসুনির মাকে এই মজিদ দেখেছেন মোল্লা শেখের বাড়ির সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কান্না করতেছে। আর এই জানাজা পড়াবেন মোল্লা শেখ, এটা মনে রাখবা, মোল্লা শেখ, মোল্লা শেখ। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি চেষ্টা করেছি একদম সবগুলো কাহিনী বলতে তোমাদেরকে। দেন প্রিয় শিক্ষার্থী, মজিদের দ্বিতীয় বিয়ে, জমিলা মজিদের ব্যাপারে বললো, খোদাজা বিবি। আচ্ছা, মজিদের দ্বিতীয় বিয়ে করেছেন, এখানে তুমি জাস্ট আমি পড়ে দিচ্ছি। জমিলা মজিদের ব্যাপারে বললো, খোদাজা বিবি বেড়ার ফাঁক দিয়ে তানারে দেখালো, আমি ভাবলাম দুলার বাপ। যখন মজিদ বিয়ে করতে গেছে, মজিদ বিয়ে করতে গেছে যখন জমিলাকে দেখতে যেদিন গিয়েছে, জমিলা দেখে মনে করেছে আসলে উনি তো দুলা না, উনি মনে হচ্ছে দুলার বাপ। এই নতুন বইয়ের নাম জমিলা, জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির বাপ জাগে। তো এটা তুমি মনে রাখবা যে জমিলা মজিদকে দেখে মনে করেছেন দুলার বাপ, আর রহিমাকে দেখে মনে করেছেন শাশুড়ি। এই এতটুকু মনে রাখলে তোমাদের এখানে হবে। এক বুড়ি মাজারে এসে এক বুড়ি মাজারে বলতে এক বুড়ি মজিদের কাছে এসে আর্তনাদ করেছে। মাজারে অথবা মজিদ লেখ ভাইয়া, মজিদের কাছে এসে আর্তনাদ করেছে। মাথায় সনের মতো চুলওয়ালা খ্যাংটা বুড়ি মাজারে এসে আর্তনাদ করেছে, তার সাতকুলি কেউ নেই, এখন নাকি একমাত্র ছেলে যে আছে সেও মারা গিয়েছে। তো তার এই যে প্রিয় শিক্ষার্থীরা বুঝতে হবে যে এক বুড়ি মজিদের কাছে এসে আর্তনাদ করেছেন, তার কেউ নেই, একটা ছেলে ছিল, ওই ছেলেটাও নাকি মারা গেছে। তো তার এই যে ভাইয়া এখানে ওই যে মহিলাদের যে এখানে ধরো শাড়ির এখানে টাকা টুকা রাখে না, তো সে হচ্ছে 5 পয়সা বের করে মজিদের দিকে ছুঁড়ে মেরে বলেছেন, আপনি অন্তত মাজারে আমার ছেলের জন্য চাইেন যেন আমার ছেলেটাকে জীবিত করে দেয়। এই এক বুড়ি এসে মানে এখানে আর্তনাদ করেছেন। মোটামুটি সবগুলো কাহিনী আমি তোমাদেরকে টাচ করতে চেষ্টা করেছি এবং আমার মনে হচ্ছে সব এমসিকিউ চলে আসছে। তারপর এখন আমি তোমাদেরকে এমসিকিউগুলো বলে দিচ্ছি। আসলে আলোচনা করলে আরও অনেক বড় করে করা যায়। বলো কাহিনীগুলো মোটামুটি বুঝছো? দিন আমরা দ্রুত এমসিকিউগুলো বলে দেব। ওকে, চরিত্রগুলো সব বুঝছো কিনা তুমি দেখো এক নজরে। এখন তুমি সবগুলো চরিত্র দেখলে, ধরো আমি তো 1 ঘন্টা পড়াইছি, একদম তুমি দেখো তো সব চরিত্র তোমার ক্লিয়ার কিনা এবং সব জায়গায় ক্লিয়ার কিনা। আমি যদি বলি মজিদকে দেখো, মজিদ ক্লিয়ার, রহিমাকে, জমিলাকে, মুদাসির পীরকে, খালেক ব্যাপারীকে, আমেনাকে, তানু বিবিকে, হ্যাঁ, আক্কাস আলীকে, মুদাবির মিয়াকে, তাহের কাদের বাপ রতন, তাহের কাদের, হাসুনির মা হাসুনি, দুদু মিয়ার 7 ছেলে, বুঝছ? এরপর ওই যে ভাইয়া এটা তো বুঝছো, কলমা জানো মিয়া, কলমা জানোস না বেটা, হ্যাঁ, মুতলুব খা। এরপর মাতব্বর রেহান আলী, কালুমতি, সলোমেনের বাপ, দলা মিয়া, খোদেজা বিবি, এক বুড়ি। ওকে, এগুলো তোমাদেরকে বলেছি। সবাই কি ক্লিয়ার? বলো ভাই, সবাই ক্লিয়ার? কি ব্রেক দিবা? আমরা কি মাত্র 1 ঘন্টা হয়েছে। সবাই ক্লিয়ার? মাজার একটু ভাইকে কাইন্ডলি বলো সবাই কি ক্লিয়ার? মানে যতটুকু বলেছি অতটুকু পর্যন্ত ক্লিয়ার? চেষ্টা করেছি আরো বেশি বলতে, তারপরেও যা বলেছি এটার মধ্যে সব এমসিকিউ থাকবে ইনশাল্লাহ। একটু আমাকে কাইন্ডলি বলো যে ক্লিয়ার কিনা তুমি। তেমন আর কোনো কাহিনী তেমন বাকি নেই, হয়তো কিছু কথা হয়তো বাকি ছিল। এই 2-1টা কথা বললে তুমি হয়তো আরো কাহিনীগুলো জানতে। আচ্ছা, আমি তোমাকে টোটাল 100 এমসিকিউ দিব। এই 100 এমসিকিউ থেকে আসবে, তোমরা যারা 100 এমসিকিউ পেতে চাও আজকের ক্লাসটি শেয়ার করে স্ক্রিনশট পড়ো, পেজের ইনবক্সে দাও, তোমাকে 100 এমসিকিউর পিডিএফ দিয়ে দেওয়া হবে, বুঝছো? এই 100 এমসিকিউ আমি পড়ে যাচ্ছি, তোমরা একটু শুনবা সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলছি, প্লিজ 100 এমসিকিউ সবাই সুন্দর করে দেখো। এই 100 এমসিকিউ যদি তুমি ধরতে পারো, এই 100 এমসিকিউতে তুমি ইনশাআল্লাহ এমসিকিউ ক্লিয়ার হবা, কাহিনীগুলো ক্লিয়ার হবা। লাল সাল উপন্যাসটি প্রথম প্রকাশিত 1948 সালে। এই উপন্যাসটির উর্দু অনুবাদক প্রকাশিত করাচি থেকে। লাল সাল উপন্যাসটির উর্দু অনুবাদক কলিমুল্লাহ। লাল সাল কুন্দর উপন্যাস সামাজিক সমস্যামূলক উপন্যাস। কোনটির মতো দীর্ঘ রেলগাড়ির দৈর্ঘ্যের সীমা নেই অজগরের। একদম প্রথম পেজে এই লাইনটি আছে, বুঝছো? কোনটির মতো দীর্ঘ রেলগাড়িটির দৈর্ঘ্যের সীমা নেই অজগরের মতো, প্রথম পেজে এই লাইনটি আছে। ওকে, রতনটা কে ছিল স্যার? রতন, তাহের, কাদের, এরা 3জন ভাই ছিল। ওই যে বুড়ার ছেলে রতন, তাহের, কাদের, এরা হচ্ছে বুড়ার ছেলে। হাসির মা হচ্ছে বুড়ার মেয়ে। আচ্ছা, আমি যে কোনো প্রশ্ন নিব একটু এগুলো পড়ে দিচ্ছি ভাইয়া।
কোনটির মতো দীর্ঘ রেলগাড়ির দৈর্ঘ্য সীমা নেই? অজগরের মতো। আমার ক্লাস করছে, এই লাইন পরীক্ষাতে আসছে, বলবা যে ভাইয়া এটা তো পড়ার নাই। আসলে এটা কাহিনীর মধ্যেই পড়ে না, এই কারণে এটা বলি না, এটা একদম উপন্যাসের প্রথম পেজে আছে। দূর জঙ্গলে কি ডাকে? বাঘ ডাকে। নিরাগ পড়েছে কখন? শ্রাবণের শেষ দিকে। নিরাগ পড়েছে কখন? শ্রাবণের শেষ দিকে। দিগন্ত পর্যন্ত স্থির হয়ে আছে তামাটে নীলাভ রং। এগুলোর অর্থ আর আজকে বললাম না, আমি জাস্ট এমসিকিউগুলো বলে দিচ্ছি। বিস্তৃত ধান ক্ষেতের এক প্রান্তে কারা আছে? তাহের কাদের। এই তাহের কাদের রতন এরা হচ্ছে ভাই। এক সময় ঘুরতে ঘুরতে তাদের নৌকা কোন শহরটির কাছে এসে পড়ে? মতিগুঞ্জ। কাদের নৌকা ভাইয়া বলো তো? ওই যে তাহের কাদেরের নৌকা। নিরাগ পড়া আকাশ কাকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছে? অপরিচিত লোকটি, মানে মজিদ। ওকে, অপরিচিত লোকটিকে দেখে অবাক হয়ে চেয়ে দেখে কারা? তাহের কাদের। মোনাজাত শেষ করে অপরিচিত লোকটি কোন দিকে হাঁটছে? ভাই উত্তর দিকে। সহজ না ভাইয়া? উত্তর দিকে গেছে। যেই কোনো এমসিকে এখন এই যে প্রত্যেকটা পারবা। উত্তর দিকে খানিকটা এগিয়ে কোন গ্রাম? মহব্বতনগর গ্রাম। চিত্র দিয়ে সুন্দর করে বুঝাই দিয়েছি। মহব্বতনগর গ্রাম। কে না পারবে এখন বলো তো? মহব্বতনগর মসজিদের প্রবেশটা কেমন? খুবই নাটকীয় ছিল, এটা মনে রাখবা। মহব্বতনগর মসজিদের প্রবেশটা ছিল নাটকীয়। সলোমনের বাপ, ভাই এটা বানানটা মনে রাখবা। সলোমনের বাপের কোন ধরনের রোগ ছিল? হাঁপানির রোগ। সলোমনের বাপকে কোথায় পেয়েছি? ওই যে ভাইয়া যে 4 জন এখানে ছিল, বৃদ্ধ সলোমনের বাপের হাঁপানির রোগ ছিল। মসজিদ ছিল গারো পাহাড়ের মধুপুরগড় থেকে 3 দিনের পথ। মসজিদ কোথায় থেকে আসছে? এটা আমি এমসিকিউতে বলবো বিদায়, তখন ওইখানে তোমাকে বলিনি। মসজিদ গারো পাহাড়ে বসবাস করত, মধুপুরগড় থেকে সেটা 3 দিনের পথ। আর ওই যে ভাইয়া আউয়ালপুরের পীর, এরা ময়মনসিংহে বসবাস করতে, এগুলো এমসিকিউতে বলে দিব। এই 2-1টা কাহিনী আসলে মানে 2-3টা শব্দ মিস গেছে, ভাইয়া খেয়াল করো। মসজিদ ছিল গারো পাহাড়ে, মধুপুরগড় থেকে 3 দিনের পথ। অমনি করে হাঁটতে নাই, কে কাকে বলছে? মসজিদ রহিমাকে। মাছের পিঠের মতো কবরটি কি দ্বারা আবৃত হলো? জালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো, মানে লাল কাপড় দ্বারা। খেয়াল করবা, লাল কাপড় যেখানে থাকে সেটার দাম বেড়ে যায়। যেমন ধরো কোনো পাতিলের মধ্যে লাল কাপড় থাকলে আমরা মনে করি সেটা কি? আমরা মনে করি সেখানে বিরিয়ানি আছে, এরকম। কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে? সমীর উদ্দিন। বলছি ভাইয়া, কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে? সমীর উদ্দিন। শালু কাপড়কে ঢাকা কবরটি কেমন? রহস্যময়। দুদু মিয়ার সাথে এসেছিল কয় ছেলে? 7 ছেলের মধ্যে 1 ছেলে। খোদা তাআলা রহস্যময় দিগন্ত কার অন্তরে বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে? রহিমার। কোন মাসে শীত শীত খোলা মাঠে হালকা পায়? অগ্রহায়ণ মাসের। আচ্ছা, কলমা জানো মিয়া? মসজিদ কাকে কথা জিজ্ঞেস করলো? 7 ছেলের বাপ দুদু মিয়াকে। কলমা জানোস না বেটা? কে? খালেক ব্যাপারী দুদু মিয়াকে বলেছে। খালেক ব্যাপারী গ্রামে কি দিয়েছে? একটা মুক্তব দিয়েছে। মসজিদের শক্তির মূল উৎস কি? মাজার। বিবি আয়সাকে খুঁজে পায় এক নওজোয়ান সিপাহী। কখন ভাইয়া? খেয়াল করো তো। 5ম হিজরি। 5ম হিজরি, বনি মুস্তালিকের যুদ্ধ, মনে থাকবে। বিবি আয়সা কি না না দিলি, বুঝছো? মসজিদ বুড়োকে মাজারে কত পয়সা সিন্নি দিতে বলেছে? 5 পয়সার। মসজিদ বুড়োকে 3টা কথা বলেছে, মনে আছে? 1 নম্বর হচ্ছে তোমার মেয়ের কাছে মাপ চাইবে, দ্বিতীয় হচ্ছে তোমার মেয়েকে যত্ন করবা, তৃতীয় হচ্ছে মাজারে 5 পয়সার সিন্নি খাওয়াবা। মসজিদ বুড়োকে এই কথা বলেছিলেন। ওকে, এই বৃষ্টি ভেজা মুরগিটির রং কি? লাল। ওই যে ভাইয়া লাল লাল। দেখো ভাইয়া, বৃষ্টি ভেজা মুরগিটির রং লাল। জুটিওয়ালা মুরগি। কার মুরগি ছিল এটা? হাসুনিমার মুরগি। হাসুনিমার ছিল ছাগল, মুরগি, হাসুনি ছেলে ছেলে, বুঝছো? মতিগুঞ্জ সড়ক ধরে 3 ক্রোশ দূরে কি বলতো? 3 ক্রোশ দূরে তালাশ করা হয়েছে। ও আচ্ছা, এটা খেয়াল করো। ওই যে বুড়া মিয়া যে ধরো কোথায় হারিয়ে গেছে, হঠাৎ করে সে তাকে যখন বিচার করেছে 2 দিন পর্যন্ত সে শুয়েছিল। 2 দিন পরে সে তার মেয়েকে বলছে মেয়ে তাকে কিছু চিড়া দিয়েছে, পানি দিয়েছে। এরপরে সে শোয়া থেকে উঠে আর তাকে পাওয়া যায়নি, সে নিরুদ্দেশ হয়ে গেছে বুড়া মিয়া। তো ওই মতিগুঞ্জ সড়ক ধরে 3 ক্রোশ দূরে গুঞ্জে গিয়েও তাকে তালাশ করা হয়েছে, এটা মনে রাখবা। বুড়া মিয়াকে তাকে মানে 3 ক্রোশ দূরে গিয়েও তালাশ কাকে? বুড়া মিয়াকে। মসজিদ কর্তৃক হাসনির মাকে দেওয়া হচ্ছে বেগুনি রং কালো পাড়। মসজিদ হাসনির মাকে একটা শাড়ি দিয়েছে, সেটা হচ্ছে বেগুনি রং কালো পাড়। শুকতারা জলমল করছে পশ্চিম আকাশে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছে মতলুব খা। মতলুব খা কোথায়কার ভাইয়া? মতলুব খা হচ্ছে কোথায়কার? সবে বলো। মতলুব খা হচ্ছে আউয়ালপুরের পীরের মুরিদ মতলুব খা। এই মতলুব খা হচ্ছে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, আমি কিন্তু বলেছি ক্লাসে। আউয়ালপুরের পীরের প্রধান মুরিদ হচ্ছে মতলুব খা। এই আউয়ালপুরের পীররা কোথায় তাদের বংশানুক্রমিক কোথায় বসবাস করতো? ময়মনসিংহে, এটা মনে রাখবা। আউয়ালপুরের পীরের প্রধান মুরিদ মতলুব খা। রাত যত গভীর হয় আওয়াজ তত কি হয়? আওয়াজ তত মাথায় ওঠে। আচ্ছা,
সোহবতে এই বলতো সোহবতে সোয়ালে তেরা সোয়ালে কুনাত, এটার অর্থ কি? সোহবতে সোয়ালে তেরা সোয়ালে কুনাত, এটার অর্থ হচ্ছে সুসঙ্গে মানুষকে ভালো করে। আর সোহবতে সোয়ালে মানে মানে আরেকটা আছে, সেটা হচ্ছে মানে কুসঙ্গ মানুষকে খারাপ করে, শেষ। এটা মনে রাখবা, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনাত। ওকে, এই সুসঙ্গ মানুষকে ভালো করে। গুঙ্গাইকে, এটা হচ্ছে গুঙ্গা ভাইয়া, গুঙ্গাকে কালো মিয়া, এই কথা আমি তোমাদের। আচ্ছা ভাইয়া, এই ওয়াজটা কে করেছেন বলো তো? মানে সৎসঙ্গের সর্বনাশ অসৎসঙ্গের সর্বনাশ, এই শেরটা কে বলেছিলেন? এই শেরটা বলছেন আউয়ালপুরের পীর। এখানে দুইটা কথা আমি তোমাকে বলছি, তিনি বলছেন যে সূর্যকে ধরে রাখতে পারেন, আর এই ওয়াজটা করেছেন এই। আচ্ছা ভাইয়া, গুঙ্গাকে কালো মিয়া, এটা কখন ভাইয়া? ওই যে কালো মিয়া যখন আউয়ালপুরে হামলা করেছেন, তখন তাকে একদম পিঠে মাথা ফাটাই দিয়েছে, পরে সে হসপিটালে গেছে। আচ্ছা, কালো মিয়া গুঙ্গায়। কেঁপে ওঠা মোমবাতির আলোয় জলমল করে ওঠে রূপালী জালর, এটা মনে রাখবা, রূপালী জালর। কার বাপ মরণ রোগে যন্ত্রণায়, এ ভাই আমি যে তোমাকে বললাম ভাই মরণ রোগ, এটা আমি তোমাদেরকে বলি না ভাইয়া, মরণ রোগের যন্ত্রণায় কার বাপ? সুনুর বাপ ভাইয়া, সুনুর বাপ, সুনুর বাপ। আচ্ছা, কে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে? খেতানির মা ভাইয়া, খেতানির মা ভাইয়া। কার বাপ মরণ রোগে যন্ত্রণা পাচ্ছে? সুনুর বাপ। কার বাপ মরণ রোগে যন্ত্রণা পাচ্ছে? সুনুর বাপ। কে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে? খেতানির মা। আমি কিন্তু এই নামগুলো প্রথমে লিখে দিয়েছি। কয় গ্রাম পরে বড় নদী? 4 গ্রাম। ও আচ্ছা ভাইয়া, খেয়াল করো ভাইয়া। আচ্ছা, এই যে তোমাদেরকে এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে মানুষ মাজার যখন প্রতিষ্ঠা হয়েছে, তখন মানুষ মাজারে আসতে শুরু করেছে। এই মানুষ এই মাজারে আসতে শুরু করেছে, বুঝছো? তো মাজারে আসতে শুরু করেছে, প্রথম যে 3-4টা বিষয় নিয়ে মানুষ এসছে। প্রথমে এসছে সুনুর বাপের ব্যাপারে, যে সুনুর বাপে মরণ রোগের যন্ত্রণায় তার জন্য দোয়া করতে, এক। দ্বিতীয় হচ্ছে খেতানির মার ব্যাপারে, যে খেতানির মা অনেক কষ্ট পাচ্ছে। তৃতীয় হচ্ছে ভাইয়া, এই মহব্বতনগর গ্রামের 4 গ্রাম পরে একটা বড় নদী আছে, হ্যাঁ, জ্বরের মুখে ওই নদীতে কিছু লোক পড়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে। আর 4 নম্বর হচ্ছে হাসুনির মা, মানে মাজার যখন কায়েম হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, তখন মাজারে দোয়ার জন্য এই মানুষগুলো আসছে। কে কে আসছে খেয়াল করো, সুনুর বাপের ব্যাপারে আসছে, খেতানির মায়ের ব্যাপারে আসছে। 4 গ্রাম পরে, মহব্বতনগর গ্রামের 4 গ্রাম পরে একটা নদী ছিল, ওই নদীতে জ্বরের কারণে কিছু মানুষ ওই নদীতে পড়ে মারা গেছে, এটা মনে রাখবে ভাইয়া। কয়েক গ্রাম পরে বড় নদী? 4 গ্রাম। এখন কাহিনীটা না জানা না থাকলে তো তুমি জানবা না যে মহব্বতনগর গ্রামের 4 গ্রাম পরে একটা বড় নদী আছে, সেখানে জ্বরের কারণে কিছু লোক পড়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করার জন্য এই মাজার বলা হয়েছে। আর হাসিনির মা আসছে, তার বাপ মা ঝগড়া করে এবং তাকে মায়ের দিয়েছে, এগুলো নিয়ে আসছে এই। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, বুঝছি। শরীরে রং ধরছে কেন? নিকা করবি নাকি? উক্তিটা তাহেরের। দেখো ভাইয়া, এই কাহিনীটা আমি তোমাদেরকে বলি। এই কাহিনীটি হচ্ছে কি, দেখো ওই যে হাসনির মা আছে না ভাইয়া, হাসনির মা এখন তো তার স্বামী মারা গেছে, সে বাপের বাড়িতে চলে আসছে। তো বাপের বাড়িতে যেহেতু চলে আসছে, তো বাপ ভাইরা কি তাকে এত দেখতে পারে না? তো এই যে তাহের হচ্ছে হাসনির মার ভাই, তাহের দেখো বোনকে, নিজের বোনকে সে কি বলছে, শরীরে রং ধরছে কেন, নিকা করবি নাকি? উক্তিটি কার? তাহেরের। কাকে বলেছিলেন? তার বোনকে। বোনকে হাসনির মা, শেষ। কে এককালে উড়ুনি মেয়ে ছিল, বুড়ি, মানে এই যে তাহেরের মা এককালে খুবই উড়ুনি মেয়ে ছিল। কে এককালে উড়ুনি মেয়ে ছিল? বুড়ি, মানে তাহেরের মা। ওকে, কোনটি বড় ভয়ানক বস্তু মানুষের রসনা? কত হিজড়িতে পীর পয়গম্বর বানিয়ে হলো ভাইয়া? 5ম হিজড়ি ভাইয়া, 5ম হিজড়ি, 5ম হিজড়ি। কিছু 2-1টা শব্দ ভুল থাকতে পারে, ক্লিয়ার করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তনকালে বিবি আয়েশা মানে দলচ্যুত হয়ে যায়? মুস্তালিকের যুদ্ধে, বনি মুস্তালিকের যুদ্ধে, মনে রাখবা এটা। ওকে, কারা হজরত বিবি নামে মানে আয়েশার নামে কুশা রটনা করলো? হজরতের মানে যারা বিরুদ্ধে ছিল তারা। মসজিদ মহব্বতনগর গ্রামে বাস করে কত বছর ধরে? 10-12 বছর ধরে। খুবই গুরুত্বপূর্ণ, মসজিদ মহব্বতনগর গ্রামে বাস করে 10-12 বছর ধরে। আর এটা তোমার এমনি মনে থাকবে, যেহেতু মসজিদ মহব্বতনগর গ্রামে এসে রহিমাকে বিয়ে করেছে, রহিমার সাথে সংসার করেছে 12 বছর, তো মসজিদ মহব্বতনগর গ্রামে কত বছর ধরে বসবাস করে? 12 বছর ধরে। তো সেটাকে বলা হয়েছে 10-12 বছর, মনে থাকবে। আচ্ছা, মোটা তাজা গরু পোষে কে? হাসুনি। আচ্ছা, হাসুনির পুষি রাখার শখ কার? রহিমার না? আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া হাসুনির যেই মানে হাসুনিকে একটু লালন পালন করতে চেয়েছে, এটা মানে হাসুনিকে যেন রেখে দেওয়া হয়। মজিদ একবার রহিমাকে প্রস্তাব দিয়েছে যে রহিমা আমরা হাসুনিকে রাখি দিই, বুঝছো, এ আর কি। আচ্ছা, উৎসব ছিল কোন পাড়ায়? ডোমপাড়ায়। ডোমপাড়ায় উৎসব ছিল, এটা মনে রাখবা।
দীর্ঘ কত বছরের মধ্যে রহিমা তার স্বামীকে অনেকবার রাখতে দেখেছে? দীর্ঘ 12 বছর। অবশেষে কিসের মুখে চিপি দিয়ে মসজিদ সরে যায়? আগ্নেয়গিরির মুখে। শত্রুর আবাস পাওয়া হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে কার চোখ? জমিলার। জিকির করতে করতে জ্ঞান হারিয়েছে মজিদ। কাপড়ে ঢাকা মানুষকে কোরআনের ভাষায় কি বলে? মুদাসসির, অর্থাৎ নাম না জানা, বুঝছো? জমিলা থরথর করে কাঁপে ক্রোধে। ওই যে ভাই আমি যে তোমাদেরকে বললাম যে কম্পাউন্ডার, এটা বুঝছো? কম্পাউন্ডার, কম্পাউন্ডার এটা তোমরা ঠিক করে নিবে, বইতে আছে। হ্যাঁ, কম পড়া না, বুঝছো? গলায় ধরে গেছে। আচ্ছা প্রিয় শিক্ষা, এরপর দলামিয়া কেমন মানুষ? বোকা কিসিমের। দলামিয়া তো তোমাদেরকে বলেছি মসজিদে বিবি রহিমার কত প্যাচ? 14 প্যাচ। রহিমার 14 প্যাচ। আমেনা বিবিকে মাজারের চারপাশে ঘুরতে হবে 7 বার। কার বাড়ির কাঁঠাল গাছের তলে একটা মূর্তি নজর পড়ে? মোল্লা শেখের। ভাইয়া মোল্লা শেখ বলছি না? আমেনা বিবি কি বারে রোজা রাখে? শুক্রবারে রোজা রাখে। সব এমসিকে আমি তোমাদেরকে বলেছি, তাইলে এটা আবার খেয়াল করো। ওই যে এখানে হচ্ছে কম্পাউন্ডার, মানে মসজিদ যখন কম্পাউন্ডারকে ডাক্তার মনে করে বলছে যে এদেরকে দেখেন, তো কম্পাউন্ডার ছিল গাঁজা খাওয়া, রস কষ শূন্য শূন্য চেহারা ছিল কম্পাউন্ডারের। গাঁজা খাওয়া একদম রস কষ শূন্য ছিল কম্পাউন্ডারের। আচ্ছা, ব্যাপারের দ্বিতীয় পক্ষের বড় এক ভাইয়ের নাম দলামিয়া। দলামিয়া কেমন মানুষ? দলামিয়া একদম বোকা কিচিমের মানুষ ছিলেন। মসজিদের বিবি রহিমার কত প্যাচ? রহিমার ছিল 14 প্যাচ। আর আমেনা বিবিকে মাজারের চারপাশে ঘুরতে হবে 7 বার। কার বাড়ির কাঁঠাল গাছের তলে একটা মূর্তি নজর পড়ে? মোল্লা শেখের। মানে মোল্লা শেখের বাড়িতে এই তোমাদের হচ্ছে হাসুনির মা একদম মূর্তির মতন দাঁড়াইছিলেন। তখন মসজিদ আসতেছেন, মসজিদ দেখতেছেন যে মোল্লা শেখের বাড়ির সামনে সে মূর্তির মতন দাঁড়াইছেন এবং কান্না করতেছেন। তার মা মারা গেছে, ওই যে বুড়ি মারা গেছেন। আমেনা বিবি কি বারে রোজা রাখছেন? শুক্রবারে। তোমার দাঁড়ি কই মিয়া? উক্তি কে কাকে বলছে? মসজিদ আক্কাসকে। ভাই তোমার দাঁড়ি কই মিয়া এটা তো জানো। করিমগঞ্জে স্কুলে পড়াশোনা করেছে আক্কাস, বিদেশে বহুদিন ছিল আক্কাস। আক্কাসের বাবার নাম মোদাব্বের মিয়া। একদম সহজ ভাইয়া। খালেক ব্যাপারে মসজিদের কত আনার খরচ নেওয়ার অনুরোধ করলো? 12 আনা। ওই যে মসজিদ তৈরি করবে সেই মসজিদের 12 আনা খরচ দেবেন খালেক ব্যাপারী, বাকি খরচগুলো দেবেন এলাকাবাসী। কে প্রতি বছর সান্তান জন্ম দেয়? তানু বিবি। খালেক ব্যাপারী প্রথম আমেনা কত বছর বয়সে বিয়ে করে এসেছিলেন? 13 বছর। উপন্যাসের আক্ষরিক অর্থ কি? বিশেষ রূপ উপস্থাপন। তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো। গারো পাহাড়ের লোকদের। আমেনা বিবি মাজারের মধ্যে কেন মুচ্ছা গিয়েছিলেন? শারীরিক দুর্বলতার কারণে। সেহরি না খেয়ে রোজা, ইফতার না খেয়ে এখানে এসেছেন, সারাদিন কোরআন তেলাওয়াত করেছেন, এই কারণে। আমেনা বিবি মাজারের মধ্যে কেন মুচ্ছা গিয়েছিলেন? শারীরিক দুর্বলতার কারণে। সৈয়দুল্লাহ কোন ইংরেজি পত্রিকার সাবএডিটর ছিলেন? দ্য স্টেটমেন্টস। আচ্ছা বাকিগুলো তোমরা একবার পড়ে নিবে। আমি তোমাদেরকে বলেছি এই যে তেঁতুল গাছের কথা বলেছি, খোদাজা বিবির কথা বলেছি, ময়মনসিংহে। এটা খেয়াল করো। আউয়ালপুরে আগত পীরের পূর্বপুরুষ কোথায় থাকতো? ময়মনসিংহে। মোটামুটি সবই বলেছি। তো তোমরা লাল শালু একদম ফার্স্ট টু লাস্ট ভালোভাবে প্রস্তুতি নাও। ব্যাগে শুধু একটা কমেন্ট করো যে তুমি মোটামুটি লাল শালু ক্লিয়ার হয়েছে কিনা। তোমরা যেন ভালো করে পারো এই কারণে অনেক বেশি আলোচনা করেছি। আচ্ছা, এই আমেনা বিবি মাজার পাক সুর পুরো করেছিলেন ডান দিক থেকে। মোটামুটি এক ক্লাসিক মুখস্থর মতো তো হয়েছে, তাই না? চিত্র ক্লিয়ার করে দিয়েছি, আলোচনা সব করেছি, এমসিকিউ বলেছি। আর সিরাজউদ্দৌলা আলোচনা করে দিব যেন তোমরা শেষ মুহূর্তে একটু ভালো করে এগুলো শেষ করতে পারো। একটু ভাইকে দ্রুত জানাবে এক কমেন্টে যে ভাই ক্লিয়ার কিনা। না মোট একদম তো 100% তোমাদের সব মনে থাকবে না, ঠিক আছে? আমি ধরো হচ্ছে যদি ঠান্ডা মাথায় আলোচনা করা যায় তো তাহলে অনেক কিছু বলা যায়। এই যে দ্রুত আলোচনা আবার সময় চলে যায়, তোমরাও টায়ার্ড হয়ে যাও, আমিও টায়ার্ড হয়ে যাই। কারণ উপন্যাস তো এটা তো তোমার 1 ঘন্টায় সব বলা যায় না। হ্যাঁ, সাজিয়ে গুছিয়ে মোটামুটি পরিপূর্ণ বলা যায়। বেশি কাহিনীগুলো বলতে গেলে আরেকটু সময় লাগে। না রহিমের 14 প্যাচ ভাইয়া, রহিমের 14 প্যাচ। মজিদের সুন্দর করে বুঝবে, মজিদের বউ রহিমা, রহিমার কোনো সন্তান ছিল না, তো মজিদ বলছে আমার বউর 14 প্যাচ। এই পিডিএফ দিয়ে দিবে যারা শেয়ার করে, শেয়ার স্ক্রিনশট পেজের ইনবক্সে দিবে, তারা পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, সমস্যা নেই। এখন সিরাজউদ্দৌলা যে পড়াবো তোমাদেরকে, যে এত কষ্ট করে লাল শালু ক্লিয়ার করেছি, তোমরা মাত্র 500 আসছো। তোমরা আমাদের পেজও তো শেয়ার করো না। আচ্ছা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে, একটু ভালো করে পড়ো। আমি কিন্তু ভাই মোটামুটি চেষ্টা করেছি প্রত্যেকটা এমসিকিউ আলোচনা করতে। তোমরা কাহিনীগুলো আসলে বুঝতে পেরেছো, তারপরে আবার লিখে নিবে।
সুন্দর করে তুমি তোমার মতো চিত্র আকারে লিখে নিবে, ইনশাল্লাহ অনেক ভালো হবে। হ্যাঁ, আজ এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকালকে কিন্তু ইংরেজি ক্লাস হবে। ওকে, তোমরা যদি এখন ভালো করে পড়ো তাহলে ভার্সিটি অ্যাডমিশন ভালো করতে পারবা। আমরা 1.5 ঘন্টার ক্লাস করিয়েছি, বরাবর 1.5 ঘন্টা হয়েছে, আমরা এখানে শেষ করব। একদম লাল সালুর প্রথম থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে মুখস্থ করে ফেলো। সময় স্বল্পতার কারণে হয়তো আমি অনেক কিছু ক্লিয়ার করতে পারিনি, বাট তোমাদের যা প্রয়োজন সব কিছু আলোচনা করেছি। ভালো করে লাল সালু শেষ করে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।